ব্যাপার কি মহারাজ, আজ যেন আপনি বড্ড বেশি উসকুস করছেন? আছে আছে মন্ত্রী, আছে, কারণ আছে বই কি। আমি হাসবো না কাঁদবো সেটাই তো বুঝতে পারছি না। সে কি, এ আপনি কি বলছেন মহারাজ? এ আবার জটিল কোনো রোগের উপসর্গ নয় তো? না না, রোগটোক কিছু নয়। আরে বাবা, আসল কথাটা হলো এক সাধু বাবা আসছেন এই কৃষ্ণনগরে আমার আতিথেয়তা গ্রহণ করতে। সাধু সাধু মানে ভালোই তো, কিন্তু বেছে বেছে কৃষ্ণনগরেই কেন মহারাজ? কেনর থেকেও বড় প্রশ্ন হলো কোথা থেকে। না মানে সাধু বাবা কোথা থেকে আসছেন মহারাজ? ইনি যে সে সাধু নন, একেবারে হিমালয় থেকে আসা সাধু। দেশ বিদেশ পরিক্রমা করে উনি এবার আসছেন আমার রাজ্যে। ও, আপনার কি কপাল! সে যাই হোক, দেখতে হবে বাবার যেন সেবার কোনো ত্রুটি না হয়। না না, হবে না মহারাজ। বাবাকে আমি একেবারে জামাই আদর করে রাখবো, আপনি কিচ্ছু ভাববেন না। না না না, বাবাকে আদর আপ্যায়ন করার জন্য কাউকে প্রয়োজন নেই। মহারানী আর আমি দুজনে মিলেই বাবার যত্ন নেব। তবে তবে কি মহারাজ? তবে তোমরা ওনার দর্শন করতেই পারো। সাধু বাবাকে গুরুদেব বানিয়ে আমি আমার সমস্ত মনোবাঞ্ছা পূরণ করব। সেই হিমালয় থেকে সাধু বাবা আসছেন বলে কথা। না না না, বেশ পরিপাটি করে ওর থাকার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখো রানী, গুরুদেব রুষ্ট হলে কিন্তু আমাদের অনিষ্ট হয়ে যাবে। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, আমি নিজে দেখছি কোথায় কি রাখতে হবে আর আবার কি আর কখন কি করতে হবে। সত্যি রানী, তুমি দেখছি কোনোভাবেই কোনো ফাঁক রাখোনি। কিন্তু আবার কিসের কিন্তু মহারাজ? না মানে গুরুদেবের ওই খাওয়া দাওয়ার ব্যাপারটা। ও ব্যাপারে আমি বিশেষ নজর দিয়েছি মহারাজ, ওটা নিয়েও আপনাকে ভাবতে হবে না। বাহ বাহ, এবার তাহলে তো শুধু গুরুদেবের আশার অপেক্ষা। কোথায় গেলি কৃষ্ণ? ওরে আয় আয়, আমি যে সেই হিমালয় থেকে তোকে দেখবো বলেই ছুটে এসেছি। চিড়িং বিড়িং বম ফাট। আসুন আসুন, গুরু সেবার এমন সুযোগ আর পাবেন না। আর এমন সুযোগ হারালে পরে হাত কামড়াবেন না। আরে আরে, আমার কি সৌভাগ্য আপনি এসে গেছেন সাধু বাবা। এই তো, আমি তো আপনার দর্শন পাবো বলেই সেই কখন থেকে আনচান আনচান করছি। আহারে, এখনই কেমন ক্লান্ত হয়ে গেছেন। আসুন, আগে একটু জিরিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ রানী, দেখো দেখো, গুরুদেবের বিশ্রামের ব্যাপারটা দেখো। আমার এই দুজন চেলা আছে, এরা ঠিক আমার খেয়াল রাখবে। বম ফাট। কিরে, রাখবি তো? রাখবো বই কি, সর্বক্ষণ আপনার পাশে পাশে ঘুরঘুর করব। আর পান থেকে চুন খসে পড়লেই খপ করে ধরবো। ও, চেলা তো নয়, যেন চেলা কাঠ। না, এখানে মনে হচ্ছে সহজে গুঁড়ি গোলা যাবে না। তাহলে তো আমাকে এক্ষুনি কাজ শুরু করে দিতে হয়। চিড়িং বিড়িং বম ফাট। কি কাজ গুরুদেব? আগে একটু জিরিয়ে নিন। না না না, বলছিলাম যে আমার তো আজ ব্রত আছে, তাই। ওই 7 রকম ফল, আর তার সঙ্গে 7 সের দুধ আর 7 হাঁড়ি রাবড়ি। আর ওই পরিমাণ মতো সন্দেশ, রসগোল্লা আর পরিমাণ মতো। এরপরে আরো? গুরুদেব খাবেন আর আমরা তো গন্ধেই মরে যাব। মানে সবই একেবারে 7 রকম? না না না, আমি 7-এও নেই, 5-এও নেই। তবে ওই যেটুকু না হলে নয় আর কি, এই সব দিয়েই আজকের দিনটা চালিয়ে নেব। বম ফাট। আজ তো সবে ব্রত উদযাপন, এখনই চোখ কপালে উঠে গেলে হবে মহারাজ? এখন তো সবে কলির সন্ধে। কই রে, কোথায় গেলি সব?
হ্যাঁ, সন্ধ্যের সময় না হয় ব্রত করেছি, তা বলে কি রাতে মাছ মাংস খেতে নেই? সত্যি তো মহারাজের কি এতই পয়সা রাখাল? আজ কি গুরুদেবের অল্প কিছু জুটবে না? এই রে, গুরুদেবের মনে হচ্ছে আবার খিদে পেয়ে গেছে। ওহ, কি খাই খাই লোক রে বাবা। জুটবে তো, যেমনটা বলবেন তেমনটাই জুটবে। এই যে গুরুদেব, আপনার জন্য একেবারে ডালি সাজিয়ে নিয়ে এসেছি। বাহ বাহ বাহ, এই তো কেমন ঠিক সময়ে মুখের সামনে এনে ধরেছিস। না না, এবার থেকে আমি শুধু তোরই সেবা নেব মা। তুই দেখছি আমাকে ঠিক ঠিক যত্ন করবি। এ তো আমার পরম সৌভাগ্য গুরুদেব। এরপর গুরুদেব ফর্দ ধরে দেবেন, আর মহারাজ মূল্য ধরে দেবেন। জিনিসপত্র যোগান দেওয়ার দায়িত্ব সব আমাদের। আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। জয় গুরুদেবের জয়। ওফ, সবে রাবড়িটা মুখে দিয়েছি, অমনি এই চিড়িং বিড়িং গোল আলুটাকে আসতে হবে। দেখেছো গুরুদেব খাচ্ছে আর এখনই ভক্তি দেখাতে হবে। হ্যাঁ, অমনি দিলে তো খাওয়াটাকে মাটি করে। হ্যাঁ, মাটির আর হয়েছে কি, এরপরে তো ঘটি বাটি নিয়েও টানাটানি হবে। ও গোপাল, এসব আবার কি বলছো? কি বলছি সেটা সময় হলেই দেখতে পাবেন। দেখো, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। মানুষটা এসে কদিন থাকবে, তার জন্য তাকে এমন অকথা কুকথা বলা। সত্যি গোপাল, ছি 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 ছি। থামবেন না মহারাজ, মনের কথাটা মুখেই বলে ফেলুন। না না, থামবো কেন? তুমি জানো না অতিথি হলো ভগবান। কোথায় তাকে মন দিয়ে সেবা যত্ন করবে তা নয়। করবেন তো, করবেন তো, একেবারে গুছিয়ে সেবা যত্ন করবেন। হ্যাঁ, তবে ঠেলায় যখন পড়বেন তখন আমাকেই স্মরণ করবেন। না, তোর তো দেখছি একেবারে দয়ার শরীর। দিন রাত এক করে আমার সেবা করেই যাচ্ছিস। আপনি সন্তুষ্ট হলেই আমি খুশি গুরুদেব। না না, গোপালের কথাই তো সত্যি হবে মনে হচ্ছে। গুরুদেব যা জমিয়ে বসেছেন তাতে তো সহজে নড়বে বলে মনে হচ্ছে না। এই নিন গুরুদেব, স্নান সেরে এই নতুন বস্ত্র পরিধান করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই দিবি আর আমি পরবো না, তাই আবার হয় নাকি? উফ, তার উপর আবার রানীর এমন যত্ন। উফ, এবার তো দেখছি আচ্ছা ফ্যাসাদে পড়লাম। আমাকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ, না ডেকেছি আর উপায় নেই, তাই বাধ্য হয়ে ডেকেছি। কিন্তু আপনাকে এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন মহারাজ? মানে কেমন যেন উস্কো খুস্কো, মনমরা। মনের আর কি দোষ, ওই গুরুদেবের জ্বালায় আহার নিদ্রা মাথায় উঠেছে আমার। যাক, তাহলে আমার কথাটা মিলে গেছে। একদম ঠিক, কিন্তু ওকে তাড়াবার উপায় বা কি? তাড়ালে যদি আবার অভিশাপ দিয়ে বসে। না 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 না, তাড়াবেন কেন মহারাজ? আপনি শুধু আপনার ঘাড়ের বোঝা অন্যের ঘাড়ে চাপিয়ে দেবেন। সে না হয় চাপাবো, কিন্তু চাপাবো কি করে? বেশি কিছু নয়, কেবলমাত্র একটা স্বর্ণ মুদ্রা দিলেই আপনার কাজ হয়ে যাবে মহারাজ। হ্যাঁ, বলো কি? মাত্র একটা স্বর্ণ মুদ্রা, তাতেই গুরুদেবের বোঝা মাথা থেকে নেমে যাবে? আর একটা ছোট্ট কাজ করতে হবে মহারাজ। আবার কি কাজ? কাল সকালে আপনি সভার সবাইকে গুরুদেবের দর্শনের জন্য আসতে বলবেন। বেশ বেশ, এ আর এমন কি কাজ? অবশ্য গুরুকে সরানোর আগে ওর চেলা দুটোকে কিছু মেরামত করতে হবে।
ওই তো বাচ্চারা সবাই খেলছে, যাই ওদেরকেই কাজে লাগাই। আরে আরে ওই দেখ না, গোপাল দাদু এসেছে। ও দাদু, তুমি কি আমাদের সঙ্গে খেলবে? এসো না দাদু, খেললে তোমার ভুঁড়িটা দেখবে 2 দিনে কমে গেছে। খেলবো তো বটেই, তবে সেটা একটু অন্যরকম খেলা, বুঝলি? কোন খেলার কথা বলছো বলো তো? জানবি, তবে এই খেলার জন্য যে তোদের একটু সাহায্য করতে হবে। আমরা সব রকম সাহায্য করব। এটা নিয়ে কি করব? এটাও বুঝতে পারছিস না? মনে হচ্ছে দাদু কিছু কিনে আনতে বলছে। না, কিনতে হবে না, যেটা করতে হবে সেটা আমি তোদের বুঝিয়ে দিচ্ছি, শোন। এবার বুঝলি তো কি করতে হবে? একেবারে পরিষ্কার বুঝে গেছি, তোমার 2 রকমের চূর্ণ লাগবে। একদম ঠিক বুঝেছিস, ওই চূর্ণ দিয়েই আমি গুরুত্বপূর্ণ 2টো কাজ করব। চল এখন দাঁড়িয়ে না থেকে চটপট দাদুর কাজটা করে ফেলি। হ্যাঁ ঠিক বলেছিস, আমরা জোগাড় করে দিলে তবেই তো দাদু খেলতে পারবে। সত্যি এমন কাজের নাতি নাতনি আমি আর পাবো কোথায়? ওরে, আমার স্নানের জলটা গরম করে দিলি? বলি তোদের হাতে পায় কি এর মধ্যে বাদ ধরে গেল নাকি? এই যে দিচ্ছি, করে মরবো আবার কথাও শুনবো। যা বলছে করে ফেল, নাহলে করে খাবো কি করে? হ্যাঁ, আর স্নানের আগে তেল মাখতে মাখতে একটু যে পাঞ্চে পাবো তারও কি জো আছে? আজ এমন তেল মাখানোর ব্যবস্থা করব না, আর ভুলেও তেল মাখতে চাইবেন না। ও বাবা, আমার পানও লাগবে। আর কি দেবো গুরুদেব? সময় সময় একটু পানটা একটু সুপুরিটা সেজে দিবি, এটাও কি মনে করিয়ে দিতে হবে? না আমি দিচ্ছি তো, দিচ্ছি। মহারাজের কাছে খাতির খেতে খেতে আপনার কিন্তু বায়না যেন বেড়েই যাচ্ছে গুরুদেব। পান চাই, তেল চাই, এনা চাই, তেনা চাই। শুধু তেলে কি কাজ হয়? গুরুদেব কি আর যে সে গুরুদেব? আয় কে রে? ওফ, ভুঁড়ি মোটাটা দেখছি বেশ কাজের কথা বলেছে। এই আর কি শুনলেন? এখনো তো বলাই শুরু করিনি গুরুদেব। সকাল থেকে একটু গন্ধ তেল এনে দিতে বলছি, তাতেও দেখছি কান দিচ্ছিস না। সেটা আবার কেমন তেল? মানে আতর তেল না সরষের তেল? বলি এই বয়সে কি কানের মাথাটাও খেয়েছে নাকি? এখন শরীরটা একটু নাড়াও, না হলে যে বুড়ো বয়সে চোখে একেবারে ঝিঝি পোকা দেখবে বাবা। এই টেকো তো এসে আচ্ছা জ্বালাচ্ছে। বেটা উড়ে এসে গুরুদেবকে সুড়সুড়ি দিচ্ছে। দেখি কি তেল আছে দেখি। তেল দেখার বাহানায় এই চুলকানি চূর্ণ মিশিয়ে যা কায়দা করার করে দিয়েছি। আরে দাও, খুব দেখেছো, অনেক দেখেছো, এবার দাও দেখি। আমাদের কাজ আমাদের করতে না তো? হ্যাঁ, তোমাদের কাজ করা হলেই গুরুদেব নিজের কাজ করবেন। আরে কি চুলকানি! তোদের মনে মনে এই ছিল আমাকে বিপদে ফেলে নিজেরা হালকা হয়ে যাবে। আরে বাবা রে, এই মরেছে, এটা কি হলো? তেল মাখাতে গিয়ে কেলেঙ্কারি হয়ে গেল তো। বেরো এক্ষুনি বেরো, তোদের আর কখনো আমি মুখ দর্শন করবো না। যাক, একটা কাজ হয়েছে, এবার বাকিটাও করে ফেলবো। আচ্ছা, খ্যাটন সেরে গুরুদেব এখন বেশ নাক ডেকে লম্বা ঘুম দিচ্ছে। এই সুযোগ, এবারই আমাকে কাজের কাজটা করে ফেলতে হবে। বাচ্চারা সোনার মোহর চূর্ণ করে নিয়ে এসেছে, এবার এগুলোকে কায়দা করে ছড়িয়ে দিতে পারলেই কাল সকালে খেল একেবারে জমে যাবে। ব্যাস,
সকাল সকাল সবাই গুরুদেবের দর্শনে চলে এসেছো দেখছি। কি আর করব মহারাজ, দুধের স্বাদ গোলে মেটাই। ভেবেছিলাম গুরুদেবের সেবা করব, তা তো সুযোগ হলো না, তাই দর্শন করেই আশীর্বাদ নিয়ে যাই। মনে হচ্ছে মন্ত্রীমশাই বড্ড ব্যাকুল হয়ে উঠেছেন। আমিও একবার চোখের দেখা দেখতে চাই। বলা তো যায় না, যদি আমাদের ভাগ্যটাই ঘুরে যায়। তা তো বটেই। প্রণাম গুরুদেব। এসেছিস সবাই, বেশ বেশ বেশ, কিন্তু গুরুদেবের দর্শন কি আর খালি হাতে হয়? কই দেখি, কে কি এনেছিস দেখি। না মানে আসলে এরা সবাই আপনার ওই অলৌকিক ক্ষমতা দেখতে চায় গুরুদেব। গুরুদেব আপনি মহান, আপনার চমৎকারী ক্ষমতা আছে। না না গুরুদেব, আপনাকে আমরা ছাড়বো না। এই মরেছি, আমি আবার কি করলাম? এই তো আপনি আর নিজে মুখে কি বলবেন? দেখুন দেখুন সবাই, গুরুদেবের চরণধুলি সোনায় পরিণত হয়েছে। হ্যাঁ মানে গুরুদেব, একবার যে আমার বাড়িতে আপনাকে আসতেই হবে। হুমা, সে কি কথা? একবার আমাকে গুরুদেবকে সেবা করার সুযোগ দিন মহারাজ। গুরুদেবকে সেবা করে আমি সব পাপ ধুয়ে ফেলবো মহারাজ। মন্ত্রী মশাই যখন এত করে বলছেন, তখন একটা সুযোগ দিন না মহারাজ। হ্যাঁ, কদিন না হয় আমি মন্ত্রীর সেবাই খাবো। বেশ, আপনি যখন বলছেন তখন তাই হবে। ও গোপাল ঠিক কায়দা করে এই বিপদ থেকেও আমাকে উদ্ধার করেছে। এবার মন্ত্রী বুঝবে কত ধানে কত সোনা। যেন তেন প্রকারেণ গুরুদেবকে খুশি করতে হবে। গুরুদেব খুশি হলেই একে লক্ষ্মী। কিন্তু কিন্তু এইভাবে তেল পাট করে কি গুরুদেবকে খুশি করা যাবে? গুরুদেবকে কি করে পুরোপুরি বাগে আনা যায় সে আমার ভালোই জানা আছে। বেশ, তাহলে ভালো মন্দ খাবার, মানে ওই রাবড়ি সন্দেশ এইসব খাইয়ে দেখি কি হয়। এক সপ্তাহ ধরে বসে বসে সেবা খাচ্ছে, আর যে পারা যায় না। কিন্তু এই বোঝাকে মাথা থেকে নামাই কি করে? সাত করে ডেকে এনেছো, এখন এত সহজে নামবে? এখন বুঝতে পারছি এসব গোপালের কারসাজি। ওই আমাকে টুপি পরিয়েছে। কিন্তু এখন ওই গোপালই ভরসা, গোপালই পারে তোমার মাথা থেকে ওই টুপি খুলতে। আমরা ওদিকে ভেবে ভেবে অস্থির, আর এদিকে দেখো। কি দেখবো মন্ত্রী মশাই? আমার ঘাড়ে গুরুদেবকে চাপিয়ে দিয়ে এদিকে দিব্যি বাচ্চাদের নিয়ে আড্ডা দিচ্ছ। আরে আরে, আমি আবার কি চাপালাম? সে যাই হোক গোপাল, এখন তুমি ভরসা। ও গোপাল, কিছু একটা ভাবো। এইবার পথে এসো বাবা। মহারাজের ওই গুরুদেবের জ্বালায় আমাদের তো একেবারে চোখের জলে নাকের জলে অবস্থা। সেটা তো একটু হবেই মন্ত্রী মশাই। হবে মানে? গুরুদেবের মাথায় যে সেবা খাওয়ার পোকা ঢুকেছে মন্ত্রী মশাই। সে কি কথা? তাহলে কি হবে? গুরুদেবকে বেশ কড়া কোনো ওষুধ না দিলে ওই পোকা যে মরবে না। তুমি যা হোক কিছু একটা করো গোপাল, এবারের মতো এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। বেশ, তাহলে দেখি কি করা যায়। ওহ, এত বেলা হয়ে গেল, কই এখনো তো কিছু খাবার দাবার এলো না। এবার থেকে যে একটু অন্যভাবে খাবার আসবে গুরুদেব। সে আবার কি? মন্ত্রী মশাই একাই কেন সেবা করবেন বলুন? আমরা বাকিরা কি দোষ করলাম বাবা? ও তাই বল, তা কি এনেছিস দেখি।
এই উচ্ছে সেদ্ধ, নিম পাতা ভাজা আর পলতার বড়া। ওরে বাবা, এবার থেকে এসব খেতে হবে নাকি? এই তো সবে শুরু বাবা। এরপরে আমাদের রাজ্যের সবাই রোজ আপনাকে নিম পাতা, উচ্ছে এসব তেতো খাওয়াবে। অনেকদিন মিষ্টি খেয়েছেন, হ্যাঁ, তাই এবার একটু তেতো খেলে আপনার শরীর ভালো থাকবে বাবা। গুরুদেব, আমার মা আপনার জন্য নিম পাতার শরবত পাঠিয়েছেন। ওরে বাপ রে বাপ, ঘাট হয়েছে আমার সেবা খাওয়া। আমি চললাম। সে কি, কোথায় যাবেন বাবা? আমি আবার হিমালয়ে ফিরে যাব। চললাম আমি। না না, এত কষ্ট করে এগুলো এনেছি, আপনি এগুলো না খাওয়া অবধি আপনাকে তো আমরা ছাড়বো না বাবা। কি গুরুদেব? তুমি আমায় বাঁচালে গোপাল। গোপাল শুধু তোমার নয়, আমাদের সবার রক্ষাকর্তা। আজকের মতো রাজসভা এখানেই শেষ। এবার তোমরা যে যার বাড়ি ফিরে যাও। কিন্তু মহারাজ, আমাদের বেতনগুলো? বাড়াবো না, 1 পয়সাও বাড়াবো না। তাতে তোমাদের কাজ করতে হয়তো করো, না হলে বাড়িতে গিয়ে বসে থাকো। ভদ্রলোকের এক কথা, না মানে না। এবার কি হবে? বাজারে জিনিসপত্রের যা আগুন ছোঁয়া দাম, বেতন না বাড়লে এবার আমাদের বাজার করা বন্ধ হয়ে যাবে বলে মনে হচ্ছে। বেতন না বাড়লে ভাত ডাল ছেড়ে খেয়ে থাকতে হবে জল। বাবারে বাবা, একেবারে মরার কল। আমি তো চেষ্টা করলাম, কিন্তু মহারাজ যখন একবার না বলে দিয়েছেন, তখন সেটা হ্যাঁ আর হবে না। কে বলেছে হবে না? হাল ছেড়ে দিলে চলবে না। যে করেই হোক মহারাজের নাকে হ্যাঁ করাতেই হবে। ওই অমনি গোপাল নিজের বুদ্ধি ফলাতে শুরু করে দিয়েছে। শুনুন সবাই, আমি আপনাদের সবাইকে একটা বুদ্ধি দিচ্ছি। আগামীকাল যখন আপনারা রাজসভায় আসবেন, তখন মহারাজের জন্য কিছু একটা উপহার নিয়ে আসবেন। কেমন কেমন উপহার গোপাল? অন্যরকম উপহার, যেমনটা মহারাজ সচরাচর পান না। অন্যরকম উপহার? সেটা কোথায় কিনতে পাওয়া যাবে শুনি? কেনার কি দরকার, সেসব তো আপনাদের কাছেই আছে। আমাদের কাছেই আছে? আগে হ্যাঁ, আপনারা যারা যে কাজে পারদর্শী, আগামীকাল রাজসভায় মহারাজকে সেই কাজটাই উপহার দেবেন। এই ধরুন, সভাকবি ভালো কবিতা লিখতে পারে, রাজবৈদ্য ভালো পাচন তৈরি করতে পারেন, সেনাপতি ভালো তলোয়ার চালাতে পারে। বুঝেছি গোপাল, বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই বুঝেছি। তোমার বুদ্ধিমতো চললে আমাদের বেতন বাড়বে বলছো? মহারাজকে খুশি করতে পারলে বেতন বাড়বে বই কি। গোপাল কথাটা নেহাত মন্দ বলেন। কয়েকদিন আগেই মহারাজ আমাকে বলছিলেন রাজ্যের শেষ প্রান্তে একটা ইদারা খোঁড়ার কথা। যাই গিয়ে বটা ঘটাকে কাজে লাগিয়ে দিই। আগামীকাল রাজসভায় মহারাজকে দেখাতে হবে আমি কত কাজ করি। ও মন্ত্রী মশাই, আরে চললেন কোথায়? কাজ করতে? আমি কি তোমার মতন নাকি যে খালি বসে বসে গুলতানি করব আর মাসের শেষে বেতন নিয়ে যাব? আমি হলাম রাজ্যের মন্ত্রী। আমার অনেক কাজ, বুঝেছো? চলি চলি। নে 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 নে, এবার কাজে লেগে পড়, কাজে লেগে পড়। আচ্ছা মন্ত্রী মশাই। এবার বলুন তো জাহাপানা, এটা কি? এটা তো কমলা লেবু, ঠিক বললাম তো? জাহাপানা একদম ঠিক বলেছেন। আমি হলাম বাংলার নবাব, আমি ভুল করতেই পারি না। এটাও আপনি ঠিকই বলেছেন জাহাপানা, একদম ঠিক বলেছেন। একদম ঠিক। তবে দুঃখ একটাই, কিছুতেই কৃষ্ণচন্দ্রকে কারাগারে ঢুকিয়ে কৃষ্ণনগর রাজ্যটা হাতিয়ে নিতে পারছি না। আমি বলি কি জাহাপানা, এত সহজে হাল ছেড়ে দেবেন না। যে করেই হোক আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্রকে কারাগারে ঢুকিয়ে কৃষ্ণনগর রাজ্যটা হাতিয়ে নিয়ে
নিতেই হবে। ঠিক বলেছো উজির, আমি এত সহজে হাল ছেড়ে দেবো না। আগামীকাল সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই আমি কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দেবো এবং সূর্য ডুবে যাওয়ার আগেই কৃষ্ণচন্দ্রকে কারাগারে ঢুকিয়ে ছাড়বো, এই আমি বলে দিলাম। হ্যাঁ কেন জি, তোমার কি আমার উপর কোনো সন্দেহ আছে? না না, ঠিকই বলেছেন জাহাপানা, আপনি তো ঠিকই বলেছেন। কি বললে? না না, মানে আপনি আগামীকাল সূর্য ডুবে যাওয়ার আগে কৃষ্ণচন্দ্রকে কারাগারে ঢুকিয়ে ছাড়বেন, এটা আপনি ঠিক বলেছেন। মানে ও তাই বলো? একটুর জন্য বেঁচে গেলাম। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। বসো বসো বসো, সবাই যে যার আসনে বসো। কি ব্যাপার সেনাপতি? এই নিন মহারাজ, ফলাহার করুন। বাহ বাহ, দারুণ দারুণ। এমন ভাবেও যে আপেল কাটা যায় তুমি না দেখালে তো বিশ্বাসই করতাম না। ধন্যবাদ মহারাজ। দারুণ দারুণ। সেনাপতি, আমি খুব খুশি হয়েছি, তাই আমি উপহার স্বরূপ তোমার বেতন 5 মোহর বাড়িয়ে দিলাম। এবার খুশি তো? খুব খুশি মহারাজ। মহারাজ, আমি আপনার জন্য এক বিশেষ পাচন বানিয়ে এনেছি। এটা খেলে আপনার বার্ধক্য ধারে কাছে আসতে পারবে না। তার মানে আমি জীবনে কোনোদিন বুড়ো হব না? আগে না মহারাজ। মহারাজ, আমি আপনার জন্য নিজের হাতে মন্ত্র লিখে নিয়ে এসেছি। এই মন্ত্র জপ করলে আপনার উন্নতি কে আটকায়? মহারাজ, মহারাজ, আমি গণনা করে দেখেছি এই ফুলটা সব সময় সঙ্গে রাখলে বুধ, বৃহস্পতি, শুক্র, রাহু, কেতু কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মহারাজ, আমি আপনার জন্য নিয়ে এসেছি এক বিশেষ তালা। এই তালা রাজকোষের দরজায় আটকালে আপনার রাজকোষ মোহরে ভরে থাকবে। আমিও কিছু একটা এনেছি মহারাজ। এটা হলো সংকেত যন্ত্র। হ্যাঁ, রাত দুপুরে রাজবাড়িতে ডাকাত পড়লে সবার আগে এই সংকেত যন্ত্রই বেজে উঠবে। মহারাজ, আমিও কিছু কম যাই না। আপনি বলেছেন রাজ্যের শেষ প্রান্তে একটা ইঁদারা খোঁড়ার কথা, আমি বটা ঘটাকে কাজে লাগিয়ে দিয়েছি। আগামীকালের মধ্যেই ইঁদারা খোঁড়ার কাজ শেষ হয়ে যাবে। বাহ বাহ, সত্যি মন্ত্রীমশাই, আপনিও দেখছি কম যান না। এইবার বুঝেছি কাল মন্ত্রীমশাই কাজ আছে বলে চলে গেল কেন। মহারাজ, সবাই এনেছে উপহার, আমি কেন যাব বাদ? আকাশে সূর্য যেমন একটা, তেমনি একটা চাঁদ। কবিতা লেখাই আমার পেশা, তাই লিখেছি 2-1 কলি। যদি মহারাজ অনুমতি দেন কবিতাটা তাহলে বলি। দিলাম দিলাম অনুমতি। না, শুরু করো সভা কবি। শোনো 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 সবাই, বলি এক গল্প। এক যে ছিল রাজা, তার রাগ যে ভারী অল্প। বাসে ভালো তাকে সবাই, 8 থেকে 80। তিনি সবার আগে দৌড়ে আসেন, মাঝরাতে উঠলে কাশি। প্রজাদের ভালোবাসেন, আগলে রাখেন তিনি। গুড়ের থেকেও মিষ্টি তিনি, তাই দেখে লজ্জা পায় চিনি। আমি সেই রাজার এক সভাসদ, এত সহজে তাকে ছাড়ছি না। মহারাজ, এবার দয়া করে বেতন বাড়ান, এই কমে যে আর পারছি না। সাবাস সাবাস সভাকবি, সাবাস। তুমি একটা কবিতা দিয়ে আমার সম্পর্কে কত ভালো ভালো কথা বললে, শুনে আমার চোখে জল চলে এলো। আমি অবশ্যই তোমাদের বেতন বাড়াবো। না 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 না, সবার নয় মহারাজ। গোপাল আপনার জন্য কিছুই নিয়ে আসেনি, তাই ওর বেতন বাড়াবেন না। হ্যাঁ, সত্যি তো গোপাল, সবাই আমার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে, একমাত্র তুমি ছাড়া। আগে সবাইকে এই বুদ্ধিটা কে দিয়েছে একবার জিজ্ঞাসা করে দেখুন না মহারাজ। এই রে, গোপালকে বলতে দিলে চলবে না, তাহলে মহারাজ সত্যিটা জেনে যাবে। আমি যদি গতকাল... চুপ করো গোপাল, আর অজুহাত দিও না তো। হ্যাঁ হ্যাঁ, এবারে সব বন্ধ করো। আমি সভাকবির কবিতা শুনে আপ্লুত এবং তোমাদের কাছ থেকে উপহারগুলো পেয়ে খুবই খুশি হয়েছি।
তাই আমি ঘোষণা করলাম আজ থেকে গোপাল বাদে সবার বেতন আমি 5 মোহর করে বাড়িয়ে দেব। এটা কিন্তু ঠিক করলেন না মহারাজ। কি ঠিক করেনি কৃষ্ণচন্দ্র? শুনি। নবাব বাহাদুর আপনি আগে সেটা মহারাজের মুখ থেকেই শুনুন না। বলো শুনি কৃষ্ণচন্দ্র। না মানে আমার সভাসদরা তো এক একটা রত্ন, তারা সবাই আমার জন্য আজ উপহার নিয়ে এসেছে, একমাত্র গোপাল ছাড়া। তাই মানে বাবা তা আজ কি উপহার পেলে দেখাও দেখি। এই দেখুন জাহাপানা, তবে সব থেকে বড় উপহারটা আমি আপনাকে চোখে দেখাতে পারবো না, কারণ সেই উপহার চোখে দেখে নয়, কানে শুনে উপভোগ করতে হয়। বেশ তবে শোনাও শুনি। আপনি তো জানেন নবাব বাহাদুর, আমার রাজসভার সদস্যদের মতন সভাসদ গোটা বাংলায় কোনো রাজারই নেই। আমি রীতিমতো গর্ববোধ করি এদের সবাইকে নিয়ে। আজ আপনাকে তার একটা ঝলক আমি দেখাবো। শোনাব। রাজসভার সভাসদদের নিয়ে কৃষ্ণচন্দ্রের বড্ড দিমাগ হয়েছে দেখছি। সভাকবি আজ এমন একটা কবিতা লিখে নিয়ে এসেছে যেটা শুনলে আপনি আপনার চোখের জল ধরে রাখতে পারবেন না, আমি কথা দিলাম। এই সুযোগ জাহাপনা, কৃষ্ণচন্দ্রকে চেপে ধরুন। বুঝেছি। তাই নাকি? আর কবিতা শুনে যদি আমার চোখ দিয়ে জল না বেরোয় তখন? না, এই কিছুতেই হতে পারে না। সভাকবির কবিতা শুনে আপনার চোখ দিয়ে জল না বেরোলে আপনি যা বলবেন আমি তাই করব। বেশ, কবিতা শুনে আমার চোখ দিয়ে জল আর করতে না পারলে আমি তোমাকে কারাগারে ঢোকাবো কৃষ্ণচন্দ্র, সঙ্গে সঙ্গে তোমার রাজসভার সব সদস্যদেরও। বুঝেছো? হ্যাঁ নয় হ্যাঁ, একটু আগেই তুমি বলেছো সভাকবির কবিতা শুনে আমার চোখ দিয়ে জল না বেরোলে আমি যা বলবো তুমি তাই করবে। নাও এবারে বোঝো ঠেলা। একেই বলে গোদের উপর বিষ ফোঁড়া। মহারাজ, আপনি নিজের হাতে নিজের কবর খুঁড়লেন। তুমি চুপ করো না গোপাল। আমাদের সভাকবি কবিতা শুনিয়ে নিজের বেতন যখন বাড়াতে পেরেছে, তখন নবাব বাহাদুরকেও নিশ্চয়ই কাঁদাতে পারবে। সভাকবি, শুরু করো তোমার কবিতা। হ্যাঁ, তবে করি শুরু। বুক করে দুরু। শোনো সবাই, বলি এক গল্প। এক যে ছিল রাজা, তার রাগ বড় অল্প। বাসে ভালো তাকে সবাই, 8 থেকে 80। তিনি সবার আগে দৌড়ে আসেন, মাঝরাতে উঠলে কাশি। প্রজাদের ভালোবাসেন, আগলে রাখেন তিনি। গুড়ের থেকেও মিষ্টি তিনি, তাই দেখে লজ্জা পায় চিনি। আমি সেই রাজার এক সভাসদ, এত সহজে তাকে ছাড়ছি না। মহারাজ, এবার দয়া করে বেতন বাড়ান, এই কমে যে আর পারছি না। দূর, চোখের জল তো এলোই না। এ তো তোমার জয়গান করছে, আমার কি? চলো কৃষ্ণচন্দ্র, এবার কারাগারে ঢুকবে চলো। নবাব বাহাদুর, দয়া করে এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি বলি কি, আপনি আমাদের একটা দিন সময় দিন। কি করবো জির? দিয়ে দিন সময়। আপনি তো জানেন, আপনি না চাইলে আপনার চোখ থেকে এক ফোঁটাও জল পড়বে না, সে যত ভালোই কবিতা হোক না কেন। ঠিক বলেছ উজির, বরং সময় দিয়ে কৃষ্ণচন্দ্রকে একটু চাপে রাখা যাবে। ঠিক আছে, বেশ, আমি আজ কৃষ্ণনগরেই থেকে গেলাম। আগামীকাল কবিতা শুনে তবেই মুর্শিদাবাদে ফিরবো। চলো উজির, চলো। মহারাজ, আমাদের বেতন আবার কমিয়ে দিন। আমরা কারাগারে বাকি জীবনটা কাটাতে চাই না। বাঁচান মহারাজ। আমি যে এবার কি করি? কি কুক্ষণে নবাব বাহাদুরের সামনে সভাকবির কবিতার প্রশংসা করতে গেলাম, কে জানে। এবার তাহলে কি হবে? আমাকেও যে তোমাদের সাথে সারাটা জীবন কারাগারে কাটাতে হবে। নবাবকে কবিতা শুনিয়ে কাঁদাতে হবে। কবিতা, কান্না। এই গোপাল, এই কি ভাবছো গোপাল? ভাবছি কিভাবে নবাবকে কবিতা শুনিয়ে কাঁদানো যায়। এবার তুমি একটা উপায় খুঁজে বার করো না গোপাল, আমাদের বাঁচাও। হ্যাঁ গোপাল, বাঁচাও আমাদের। হ্যাঁ, বাঁচাবো। তবে একটা শর্তে। কি শর্ত গোপাল? আপনি সবাইকে 5 মোহর করে বেতন বাড়িয়েছেন, কিন্তু আমার বেতন 15 মোহর বাড়াতে হবে, আর মন্ত্রী মশাইয়ের বেতন 15 মোহর কমাতে হবে। হ্যাঁ নয় হ্যাঁ, একমাত্র এই শর্তেই আমি আপনাদের সবাইকে বাঁচাতে পারি। রাজি হয়ে যান মহারাজ, রাজি হয়ে যান। হ্যাঁ মহারাজ,
শর্ত মেনে নিন। এরকম করো না গোপাল। কেন? আমার পিছনে লাগার সময় মনে ছিল না মহারাজ? বলুন আপনি রাজি কিনা? সবাই যখন বলছে তখন আমি রাজি। ব্যাস, আগামীকাল আমি বাড়ি থেকে কবিতা লিখে নিয়ে আসব, আর সেই কবিতা শুনে নবাব বাহাদুর কিছুতেই চোখের জল ধরে রাখতে পারবে না, এই বলে দিলাম। এখন আমি চলি মহারাজ, বাড়ি গিয়ে বুদ্ধির গোড়ায় একটু ধুলো দিতে হবে যে। আসি। হ্যাঁ, বলে কি গোপাল লিখবে কবিতা? কি করছো গিন্নি? বলি চোখে দেখতে পাচ্ছ না নাকি কি করছি? সন্ধ্যাবেলায় লোকে কি করে শুনি? বেশ বেশ বেশ, সন্ধে দেওয়া হয়ে গেলে আমাকে একটু মুড়ি মেখে দিও তো। মহারাজ মহা বিপদে পড়েছেন বুঝলে। মুড়ি খেয়ে পেট না ভরালে মহারাজকে বাঁচানোর বুদ্ধি কিছুতেই মাথায় উঠে আসবে না। কি যা, কি হলো গিন্নি? কি আবার হবে? প্রদীপের তেল শেষ। এই তোমাকে গতকাল বললাম না বাজার থেকে সর্ষের তেল নিয়ে এসো, এনেছিলে? এই রে যা, একেবারে ভুলে গেছি। ঠিক আছে গিন্নি, একদিন সন্ধ্যাবেলা প্রদীপ না জ্বালালে কিচ্ছু হবে না। তবে শুনে রাখো, একদিন সন্ধ্যাবেলা মুড়ি মাখা না খেলেও কিছু হবে না। নয়, শুধু প্রদীপ জ্বালাতে নয়, মুড়ি মাখাতে গেলেও সর্ষের তেল দরকার। না না, আমি এক্ষুনি যাচ্ছি বাজারে। তুমি দাঁড়াও গিন্নি, আমি ছুটতে যাব আর দৌড়ে আসবো। এই যে ভাই, তাড়াতাড়ি 1 পয়সার সর্ষের তেল দাও তো। হাত পাতো গোপাল দাদা। হ্যাঁ, খামকা হাত পাততে যাবো কেন শুনি? 1 পয়সার সর্ষের তেল আর কত হবে? ও হাতে করেই নিয়ে যাওয়া যাবে। ও তাহলে এক কাজ করো ভাই, আমাকে 5 পয়সার সর্ষের তেল দাও। দাঁড়াও 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 দাঁড়াও, জ্বালা থেকে তেল আমি তুলবো। দেখো ভাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু গোপাল দাদা তেলটা আমিও তুলে দিতে পারতাম। আরে পাগল, গোপাল এমনি এমনি কিছু করে না। এই দেখো, জ্বালা থেকে তেল বার করতে গিয়ে আমার হাতে সর্ষের তেল লেগে গেছে। এবার এটা আমি মাথায় মেখে নিলাম। 5 পয়সার তেলও পেলাম, সঙ্গে মাথায় মাখার তেল বিনামূল্যে। হ্যাঁ সত্যি, গোপাল দাদার কত বুদ্ধি। এই নাও গিন্নি, বাজার থেকে একেবারে খাঁটি সর্ষের তেল নিয়ে এসেছি। যেমন ঝাঁজ তেমনি রং। বেশ করেছ, এবার গিয়ে একটু বসো, আমি সন্ধেটা দিয়েই তোমাকে মুড়ি মেখে দিচ্ছি। আমার সন্ধে প্রদীপ জ্বালানোর চোটে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল। বাবা রে বাবা, সর্ষের তেলে ঝাঁঝের চোটে চোখের জলে নাকের জলে এক হয়ে গেল। পেয়েছি, উপায় খুঁজে পেয়েছি। কি করছো এটা তুমি? মহারাজ সমেত রাজসভার সব সদস্যদের কারাগারে বাকি জীবনটা কাটানোর হাত থেকে বাঁচাচ্ছি গিন্নি। এটাই হলো আমার মোক্ষম অস্ত্র। না, এবার মুড়ি খেয়ে কবিতাটাও লিখে ফেল। কাল একেবারে কাক ভোরে আমাকে একবার রাজবাড়ি যেতে হবে। কি গোপাল কোথায়? আগে এসে থেকে তো আমি সেটাই ভাবছি মহারাজ। মহারাজ, ওই দেখুন গোপাল বোধহয় কবিতা লিখে নিয়ে এসেছে।
তাই নাকি? তা কেমন কবিতা লিখেছো? নবাবকে শোনাবার আগে একবার আমাদের শোনাও দেখি। না না, এ খুবই বেদনাদায়ক কবিতা, শুনলে আপনারা সবাই কেঁদে ভাসিয়ে দেবেন মহারাজ। তার চেয়ে বরং একেবারে নবাব বাহাদুরকে যখন শোনাবো তখনই শুনবেন। চলুন চলুন, এবার তাড়াতাড়ি নবাব বাহাদুরের ঘরে চলুন। আমি এসে গেছি নবাব বাহাদুর, আপনাকে কবিতা শোনাতে। আমি সবে স্নান সেরে বেরোলাম, আগে জামা কাপড় পরে তৈরি হইনি, এই তারপর তোমার কবিতা শুনবো। না না না, আমার কবিতা এখনই শুনতে হবে। আপনি বরং জামা কাপড় পরে তৈরি হতে হতে আমার কবিতা শুনুন। বেশ, শোনাও শুনি। তবে আমার চোখ দিয়ে এক ফোঁটাও জল পড়বে না, এ আমি আগে ভাগে বলে রাখলাম। সে তো সময়ই বলবে নবাব বাহাদুর। তবে শুরু করি আমার কবিতা। আমি গোপাল, আমি ভালোবাসি মাছের ঝোল, সামনে দাঁড়িয়ে নবাব, উনি চোখে পড়ে কাজল। এই আমি চোখে কাজল নয়, সুরমা পড়ি। তাই নাকি? তবে একবার পড়ে দেখান দেখি, আমি সেই ফাঁকে বাকি কবিতা পড়ে ফেলি। শুরু করি তবে? হ্যাঁ হ্যাঁ, শুরু করো শুরু করো। নবাব একজন ভালো মানুষ, নুন দিয়ে খান লুচি, হঠাৎ করে লাফিয়ে ওঠেন, পড়লে দাঁতে পাথর কুচি। পাশে দাঁড়িয়ে উজির বেটা মুচকি মিচকি হাসে, খাওয়ার পরে গাধার মতন মুখ ঘষে ঘাসে। কি বললে? আমি গাধার মতো ঘাসে মুখ ঘষি? এই গোপাল, এসব তুমি কি লিখেছো? কেন মহারাজ, বেদনাদায়ক কবিতা লিখেছি। তাকিয়ে দেখুন, আমার কবিতা শুনে নবাব বাহাদুরের চোখ দিয়ে কেমন টপ টপ করে জল পড়ছে। কি করছে নবাব বাহাদুর? গোপাল আমাকে অপমান করে কবিতা লিখেছে, আর সেই শুনে আপনি কাঁদছেন? বাবা, হায় আল্লাহ, উফ কি ঝাঁজ! উফ, কিসের ঝাঁজ জাহাপানা? চোখের জল কিছুতেই ধরে রাখতে পারছি না। আমার কবিতার ঝাঁজ। নবাব বাহাদুর আমার কবিতা শুনে কেঁদে ফেলেছেন, তার মানে আমাদের আর কারাগারে বাকি জীবনটা কাটাতে হবে না। কি মজা, আমরা বেঁচে গেলাম। চোখে আমি সব ঝাপসা দেখছি কেন? উজির, আমাকে মুর্শিদাবাদে নিয়ে চলো। আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। চলুন চলুন জাহাপানা, চলুন, এখানে আর থাকা উচিত না। চলুন চলুন চলুন। সাবাস সাবাস গোপাল, সাবাস। বলি, কি করে করলে এই অসাধ্য সাধন? আগে সব রহস্য এর ভেতরেই আছে মহারাজ। এটা তো সুরমা। আগে না, এটা হলো খাঁটি সর্ষের তেলের কালি। গতকাল রাতে প্রদীপের উপর পাতা ধরে এই কালি আমি সংগ্রহ করেছি। এই কালির এত ঝাঁজ যে নবাব বাহাদুর মুর্শিদাবাদে ফিরে গেল আজ দিনটা চোখে ঝাপসা দেখবেন। বুঝেছি গোপাল, বুঝেছি। তার মানে নবাব বাহাদুর চোখে জল তোমার কবিতা শুনে নয়, তোমার সংগ্রহ করা কালি মেখে এসেছে। একদম ঠিক ধরেছেন মহারাজ। মহারাজ, এবার আমার বেতনটা 15 মোহর বাড়িয়ে দেবেন তো মহারাজ? দেব দেব, আজ তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছ। আজ থেকে গোপাল ভাঁড়ের বেতন 15 মোহর বাড়লো, আর গোপালের দেওয়া শর্ত অনুযায়ী মন্ত্রীর বেতনও 15 মোহর কমলো। আমার বেতন কমে গেল, এবার আমার ট্যাক্স হয়ে যাবে খালি, হয়ে যাবে খালি। তা সভাসদগণ, পুজো তো এসে গেল। হ্যাঁ মহারাজ, চারিদিক এখন শুধু শিউলি ফুলের গন্ধে ম ম করছে। মহারাজ, আমি একটা কবিতা লিখেছি। তাহলে আর দেরি করছো কেন? শোনাও শোনাও। আর মাত্র কয়েকটা দিন চলে এসেছে পূজা, স্বর্গ থেকে মর্তধামে আসবেন দশভুজা। নতুন জামা জুতো পরে খাবো দাবো ঘুরবো, কাজকর্ম শিখে তুলে ডানা ছাড়াই উড়বো। দারুণ দারুণ, মনের কথা বলেছো তুমি সভাকবি। তোমার কবিতা আমার প্রাণ ছুঁয়ে নিয়েছে। মহারাজ, পুজোর সময় আমরা তো সবাই পুজোর ভাতা পেয়েছি, কিন্তু আমাদের রাজ্যের অনেক গরিব প্রজা রয়েছে
যারা পুজোতে কিছুই কিনতে পারেনি। তাই আমি বলছিলাম কি, এবারে যদি সকল গরিব প্রজাদের কিছু অর্থ দেওয়া হতো তাহলে খুব ভালো হতো। বাহ 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 মন্ত্রী, বাহ বাহ, তোমার এই প্রস্তাব আমার মন একেবারে জয় করে নিল। বাবা, এ তো দেখছি ভূতের মুখে রাম নাম। থামো গোপাল, মন্ত্রী যে এইরকম নিজের স্বভাব পরিবর্তন করতে পেরেছে সেটা দেখে আমার খুবই ভালো লাগছে। মহারাজ, আমার কিন্তু একটা খটকা লাগছে। রাতারাতি এরকম স্বভাবের পরিবর্তন কি করে সম্ভব? বেশি কথা বলো না গোপাল, তোমার মতো সারাদিন খাই তাই ঘুড়ি বাজাই স্বভাব আমার নয়। আমি যথেষ্ট প্রজাদরদি মন্ত্রী। সে আপনার ভুঁড়ি না থাকলে বাজাবেন কি করে? কষ্ট করে বানাতে হয়েছে। টং টং টং। দেখো, তোমরা নিজেদের মধ্যে সব ঝগড়াঝাটি বন্ধ করো, আর আমাদের মতে মন্ত্রী যেটা বলেছে সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করো। বলুন মহারাজ, আমি কি করতে পারি? হ্যাঁ মহারাজ, বলুন বলুন, কি করব বলুন। মহারাজ, আমি এই পুণ্য কাজ নিজে হাতে করতে চাই। জীবনে অনেক ভুল করেছি, আজ সেই ভুলের মাসুল দিতে চাই। আপনি আমাকে দায়িত্ব দিন আর নগদ অর্থ দিন। আমি প্রজাদের মধ্যে বিলিয়ে স্বাক্ষর করিয়ে তার প্রমাণপত্র জমা দেবো। বাহ বাহ বাহ, সব দায়িত্ব যখন তুমি নিজে কাঁধে তুলে নিতে চাও তাহলে তো আর কোনো চিন্তাই নেই। আমি পুরো দায়িত্ব তোমার কাঁধে দিয়েই নিশ্চিন্ত থাকতে চাই। মহারাজ, বুঝে শুনে পা ফেলুন। একটা কথা মনে রাখবেন, ন্যাড়া একবারই বেলতলায় যায়। এর আগে আপনি অনেকবার ন্যাড়া মাথা নিয়ে বেলতলা গিয়ে টাক ফাটিয়েছেন, মানে মন্ত্রী মশাইকে বিশ্বাস করে ঠকেছেন। আর কি আপনি টাক ফাটাবেন বলুন? দেখো গোপাল, তুমি আমাকে বেল গাছ বলছো, তা আমি মেনে নিচ্ছি। দুর্গা পুজোটা বেলতলাতেই শুরু হয়, খুব পবিত্র গাছ। কিন্তু তা বলে মহারাজ ন্যাড়া? দেখুন মহারাজ, আপনার সামনে বসে আপনাকে অপমান করছে। গোপাল, এটা কিন্তু তুমি অত্যধিক বাড়াবাড়ি করছো। মন্ত্রী যখন বলছে শুধরে গেছে, তখন তাকে একটা সুযোগ তো দেওয়া উচিত। আর তারপরও ক্ষমার থেকে বড় ধর্ম আর কিছুই কিন্তু নেই। সে মহারাজ আপনি যা ভালো বোঝেন করুন, কিন্তু আমার একটু খটকা লাগলো তাই বললাম। হ্যাঁ, তুমি নিজের মতো থাকো আর মন্ত্রীকে মন্ত্রীর কাজ করতে দাও। আর মন্ত্রী শোনো, তুমি তোমার জনসেবার কাজ শুরু করে দাও। আমি পুজোর আগে সকল প্রজার হাসি মুখ দেখতে চাই। এই রাজসভা শেষ হলে আমার সাথে কোষাগারে আসবে, তোমাকে অর্থ আমি বুঝিয়ে দেব। যথাজ্ঞা মহারাজ। এই অর্থ দিয়ে কি যে অনর্থ করবে কে জানে। যাকে মন্ত্রী মশাই তো আর আমার আপন কেউ না, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় ততই আনন্দ। আমি আর কোনো ব্যাপারে নাকি গলাবো না। আচ্ছা গোপাল, তুমি এত রাগ করছো কেন? সবাইকেই তো কিছু না কিছু দায়িত্ব দিতে হবে নাকি? তুমি এক কাজ করো, তুমি পোটোকে বলো আজ থেকেই রাজবাড়ির মাঠে যেন ঠাকুরের প্রতিমা বানানোর কাজ শুরু করে দেয়। আর যতদিন না কাজ শেষ হবে তুমি দাঁড়িয়ে থেকে দেখবে। আচ্ছা মহারাজ। বেটাদের সেই কখন আসতে বলেছি, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পায়ে শিকড় গজিয়ে গেল, কিন্তু বেটাদের এখনো কোনো পাত্তাই নেই। তোদের এত আসতে দেরি হলো কেন? হ্যাঁ, আর বলবেন না। ওসব বাজে কথা বাদ দে, এখন আমার কাজের কথা শোন। বলুন বলুন। সামনে তো দুর্গাপুজো। হ্যাঁ, সেই জন্য আমাদের কিছু টাকা পয়সা দেবেন নাকি? ওই নতুন জামা, জুতো, কাপড় এসব কিনবো। সব পাবি, কিন্তু তার আগে রাজ্যবাসীদের টাকা বিলিয়ে দিতে হবে, মহারাজের আদেশ। আপনি ওই রাজ্যবাসীদের অর্থ বিলিয়ে দেবেন? চুপ, যেটা বলছি শোন আর কাজটা মন দিয়ে কর। আমি টাকা দিচ্ছি না, মহারাজ দিয়েছেন আমার দায়িত্ব বিলিয়ে দেওয়ার, আর সেই সুযোগে কিছু বুঝতেই পারছিস। হ্যাঁ, আমাদের কি করতে হবে সেটা খোলসা করে বলুন। শোন, তোরা সকল গরিব দুঃখী প্রজাবাসীদের জন্য দুটো তালিকা বানা। দুটো তালিকা কেন? হ্যাঁ, দুটোই তালিকা হবে, কারণ একটা তালিকাতে শুধু তাদের নাম থাকবে যারা একেবারেই গরিব, কিছুই নেই। আর একটা তালিকাতে তাদের নাম থাকবে যাদের অন্তত জমি, বাড়ি, ধানের গোলা, পুকুর, গরু, বলদ কিছু না কিছু আছে, কিন্তু গরিব। এটা দিয়ে
কি হবে মন্ত্রীমশাই? কি হবে সেটা তুই পরে জানতে পারবি। এখন তোদের দুজনকে যেটা করতে বললাম সেটা কর। ঠিক আছে মন্ত্রী মশাই, আমি তাহলে যাদের কিছু আছে বেছে বেছে তাদের নামের তালিকা বানাচ্ছি। আর আমি যাদের কিছুই নেই তাদের নামের একটা তালিকা বানাই। হ্যাঁ, এই তো কি সুন্দর বুঝে গেছিস আমার গলুমলু বটা ঘটা। আরেকটা প্রশ্ন আছে মন্ত্রী মশাই। আবার কি প্রশ্ন? বলছিলাম কি এই তালিকার মধ্যে আমাদের দুজনের নামও কি ঢুকিয়ে দেব নাকি? মানে আমরাও তো গরিব প্রজা। না 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 না, একদম না। তোদের আমি আলাদাভাবে বকশিস দিয়ে পুষিয়ে দেব, তোরা চিন্তা করিস না। এখন যা, তোরা কাজে লেগে পড়। যা 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 যা। ও কুমোর ভাইয়া, বাড়ি আছো? ওই গো দেখা দাও। কে কে? ও গোপাল দাদা, বলো বলো। তা পুজো তো চলে এলো, প্রত্যেকবারের মতো এবারেও তো তোমাকে রাজবাড়ির মা দুর্গার প্রতিমা বানাতে হবে, মনে আছে তো? হ্যাঁ, তা মনে আছে বই কি। তাহলে আর দেরি কেন? কালকে সকাল থেকে রাজবাড়ির মায়ের মূর্তি বানানো শুরু করে দাও। আমি থাকবো, তোমার যা যা প্রয়োজন পড়বে আমাকে বলো, আমি সাহায্য করব। আচ্ছা গোপাল দাদা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ এসো, আমি ঠিক কালকে সকাল সকাল সময় মতো রাজবাড়িতে পৌঁছে যাব। বাপরে বাপ, কি গরম! শরৎকাল না গ্রীষ্মকাল বোঝা মুশকিল, চা দিয়ে একেবারে ফেটে যাচ্ছে। কি গোপাল দাদা, রাজবাড়ির পুজোর কি খবর গো? আর তোমার ওই বাড়ির পুজোর কেনাকাটা করা হলো? হ্যাঁ তা হয়েছে, রাজবাড়ির পুজো তো হবে, এবারও জাঁকজমক করেই হবে। তা তোমার পুজোর কেনাকাটা কত দূর? আর আমার কেনাকাটা দেখো না, পুজো চলে এলো কিন্তু দোকানে দোকানে তেমন ওই বেচাকেনাও নেই। এদিকে ওই কদিন আগে ধার দেনা করে ছোট মেয়েটার বিয়ে দিয়েছিলাম, পাওনাদাররা তো ওই রোজ এসে টাকাটা দিয়ে যায়। আমি যা কষ্টে আছি গোপাল দাদা, তোমায় কি বলবো। মনে হচ্ছে একমাত্র ওই পুকুরটাও বেচে দিতে হবে। আর তোমার কোনো চিন্তা নেই, মহারাজ পুজোতে সব গরিব প্রজাদের জন্য অর্থ দেওয়ার বন্দোবস্ত করেছেন। আমাদের মন্ত্রী মশাই সবাইকে দায়িত্ব নিয়ে অর্থ দান করবেন, তোমার ধারও শোধ হয়ে যাবে আর পুকুরও বেচতে হবে না। তাহলে তো খুবই ভালো হয় গোপাল দাদা, খুবই ভালো হয়। জয় মহারাজের জয়। কিরে ন্যাপলায় গুলটে, বিশ্বকর্মা পুজো চলে গিয়ে দুর্গা পুজো চলে এলো, এখনো ঘুরে ওড়াচ্ছিস? কি আর করবো বলো গোপাল দাদু, আমাদের কুঞ্চিত বঞ্চিত জীবনে আনন্দ মানে তো এইটুকুই, ঘুড়ি ওড়ানো। না হয়েছে পুজোর জামা কাপড়, না অন্য কিছু। এবারে বাবার জমিতে চাষ আবাদ তেমন ভালো হয়নি গো দাদু। বুঝতে পারছি, কিন্তু তোদের এই কষ্ট আর বেশি দিন থাকবে না রে। মহারাজ সব গরিব প্রজাদের অর্থ দিচ্ছেন, তোদের বাবাও পাবে। তারপরে সেই দিয়ে পুজোতে নতুন জামা কাপড় পরবি, হই হুল্লোড় করবি, রাজবাড়ির পুজোতে ভোগের প্রসাদ খাবি। কি মজা, কি মজা! এতক্ষণে তো ব্যাটাদের তালিকা নিয়ে চলে আসার কথা, কিন্তু এখনো তো এলো না। এই তো জোড়ামানিক চলে এসেছে। আমরা কখনো কথার খেলাপ করি না, আমাদেরকে কোনো কাজ দিলে আমরা আমাদের শরীর ফেলে দেব, কিন্তু কথা ফেলবো না। তা কি কি তালিকা বানিয়ে এনেছিস দেখা। এই দেখুন আমার হাতে তাদের নামের তালিকা, যাদের জমি জামা পুকুর গরু কিছু আছে। এই যেমন ধরুন প্রথমেই পুটির বাবা, খুব গরিব, ধার দেনা করে এবারে বীজ ধান বপন করেছিল, কিন্তু চাষ আবাদ তেমন হয়নি, তাই মহাজনের ধার শোধ করার জন্যে জমি বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই। এরপরে দেখছি তো ভোলা ময়রার নাম। হ্যাঁ, ভোলার দোকান তেমন চলছে না,
তাছাড়া কদিন আগে ছোট মেয়ের বিয়ে দিয়েছে ধার করে। ধার শোধ হয়নি, কিন্তু কিন্তু একটা পুকুর আছে। হ্যাঁ, চমৎকার। তার মানে তোর তালিকায় সব এরকমই নামের হিসেব। একদম পুরো গবেষণা করে তালিকা বানিয়েছি। বাড়ি বাড়ি ঘুরেছি, লোকজনকে জিজ্ঞাসা করেছি। আর ঘটা, তোর তালিকা দেখি। আমার তালিকায় শুধু ওই কত দরিদ্র লোকেদের নাম। তিন কুলে কেউ নেই, টাকা কড়িও নেই, দিন আনে আর দিন খায়। ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি। এদের নিয়ে আমার বেশি মাথা ব্যথা নেই। আচ্ছা, এক কাজ কর, কালকে সকালে আমার বাড়ি থেকে কিছুটা দূরে যে বটগাছ আছে সেখানে এই তালিকা অনুযায়ী সব গরিব প্রজাদের আসতে বল। আর যাদের জমি জমা সম্পত্তি কিছু আছে তাদেরকে ওই সম্পত্তি দলিলপত্র নিয়ে আসতে বলবি। আর যাদের কিছুই নেই তাদের খালি হাতে, ঠিক আছে? আচ্ছা মন্ত্রী মশাই। আর হ্যাঁ, সকালে আমি ঘোষককে দিয়ে ঘোষণা করাবো। ঘোষণা শুনেই যেন সবাই চলে আসে। যে আসবে না সে কিছুই পাবে না। আচ্ছা আচ্ছা মন্ত্রী মশাই। যাই, আমিও কাজ গুছোতে শুরু করি। মহারাজের দেওয়া অর্থগুলো তালিকা অনুযায়ী সাজিয়ে ফেলি। এই 57, 58, 59, 60। এই তখন থেকে মোহরের হিসেব করছো? মহারাজ এত টাকা পয়সা তো দিলেন, কিন্তু আমার শাড়ি গয়না কখন হবে? হবে গিন্নি, হবে, সব হবে। তোমাকে রত্ন দিয়ে ভরিয়ে দেব, তুমি যত্ন করে পড়বে। এই মৌকায় ফোকটসে যা কামিয়ে নিলাম না, এখন আগামী 10 বছর পুজোতে তোমাকে শাড়ি গয়না কিনে দেওয়ার জন্যে কোনো চিন্তাই করতে হবে না। বেশ বেশ, তোমার এই সুবুদ্ধি, মানে কুট বুদ্ধি মাথায় এসেছে, এটা দেখেও ভালো লাগছে। শোনো শোনো শোনো, রাজ্যের সকল গরিব প্রজাদের এক্ষুনি বটতলায় আসার জন্যে অনুরোধ করা হচ্ছে। মন্ত্রী মশাই প্রত্যেক গরিব প্রজাদের অর্থদান করবেন। শোনো শোনো শোনো। প্রথমেই ডেকে নেওয়া হচ্ছে ভোলা ময়রাকে। ভোলা, তুমি মন্ত্রী মশাইয়ের সামনে চলে এসো। তা ভোলা, শুনলাম তোমার অনেক কষ্ট দুঃখ ধার দেনা, তাই আমি তোমাকে অর্থ দান করব। আমি তো শুনলাম মহারাজ দান করছেন। মহারাজকে তো আমি রাজি করালাম, সব দায়িত্বই আমার। তুমি শুধু তোমার ওই পুকুরের দলিলটা দাও। এখানে টিপ স্বাক্ষর করো আর মোহরের থলে নিয়ে যাও। একটা কথা মনে রাখবে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। কি আর করা যাবে, একটা ধার তো মিটবে। জয় মন্ত্রী মশাইয়ের জয়। এরপরে আসবে পুটির বাবা। তোমার 3 বিঘা জমির দলিলটা দাও। হ্যাঁ, এখানে স্বাক্ষর করো। আর এই নাও তোমার উপহার স্বরূপ অর্থ। খুব উপকার হলো মন্ত্রী মশাই, এবার আমার মহাজনের কাছে ধারটা মিটবে। এরপর ডেকে নেওয়া হচ্ছে রামুকে। কি রামু, তুমি তো ভিক্ষা করে দিন কাটাও। হ্যাঁ মন্ত্রী মশাই। তোমাদের জন্যে আমার মন বড্ড কাঁদে গো। এই নাও তোমার পুজোর জন্যে অর্থ, এই দিয়ে জামা কাপড় কিনো, পুজোতে আনন্দ করো। ধন্যবাদ মন্ত্রী মশাই। তা কতদিনে তোমার ঠাকুর বানানো হয়ে যাবে?
এই তো গোপাল দাদা, চোখ আঁকা হয়ে গেছে, আর টুকটাক একটু সাজানোর কাজ বাকি। মহালয়ার আগেই ঠাকুর বানানো হয়ে যাবে। বাহ, তাহলে তো ভালো কথা। ঠিক আছে, মন দিয়ে কাজ করো। বেশ বেলা হলো, যাই আমি একটু খেয়ে আসি। হ্যাঁ গোপাল দাদা, যাও, আমিও একটু পরে খেতে যাব। কিরে পুঁটি, পুজোর জামা কাপড় হলো? আর কিভাবে হবে বলো দাদু? মন্ত্রী মশাই তো টাকা দিল, কিন্তু বাবার কাছ থেকে চাষের জমিটা নিয়ে নিল। বাবা ওই টাকা দিয়ে মহাজনের ধার মেটালো। ও, এই ব্যাপার। আমি জানতাম মন্ত্রী মশাই কিছু না কিছু দুষ্কর্ম করবেনই, অর্থ নিয়ে অনর্থ করে ছাড়ছেন না। খেতে যাওয়ার আগে আমাকে একবার ভোলার সাথেও কথা বলতে হবে। কি গো ভোলা, কি খবর? টাকা পয়সা পেয়েছো তো? হ্যাঁ, তা পেয়েছি। সেই টাকা দিয়ে ধারটা মেটালাম, কিন্তু তার সাথে আমার পুকুরটাও গেল। হ্যাঁ, সে কি গো ভোলা? হ্যাঁ গোপাল দাদা, মন্ত্রী মশাই তো বললেন কিছু পেতে হলে কিছু দিতে হয়। এমনিতেও ওই পানা পুকুর বেচতে গেলে অনেক ঘুরতে হতো। যাই হোক, ধারটা তো মিটলো, পুজোর জামা কাপড় নাই বা জুটলো। কি কথা? মহারাজ তো সব প্রজাদের হাসি মুখ দেখার জন্য কোষাগার ফাঁকা করে অর্থ বিলিয়ে দিলেন, আর তোমরা পুজোর সময় ছল ছল চোখে ঠাকুর দেখবে? না, আমাকে এক্ষুনি খবরটা মহারাজকে জানাতে হবে। খাওয়া দাওয়া পরে হবে। কি গোপাল, তুমি এখন পটোর ঠাকুর বানানো শেষ? হ্যাঁ মহারাজ, সে কাজ মোটামুটি শেষ। মহালয়ের মধ্যে সব সাজানো হয়ে যাবে। আমি আপনাকে অন্য ব্যাপারে কথা বলতে আসলাম। আচ্ছা, তো কি ব্যাপার বলো? বলছিলাম কি মহারাজ, মন্ত্রী মশাই তো সবাইকে টাকা পয়সা অর্থ বিলিয়ে দিয়েছেন, কিন্তু সেই টাকা দিয়ে সবাই জামা কাপড় কিনেছে কিনা, সবাই হাসি খুশি আছে কিনা, সেটা তো জানা দরকার মহারাজ। হ্যাঁ, তা তো একদম ঠিক কথা। তাই মহারাজ, আপনি এক কাজ করুন, মহালয়ের দিন রাজ্যের সকল গরিব প্রজাদের বলুন রাজবাড়ির প্রাঙ্গণে যেখানে ঠাকুর বানানো হয়েছে সেখানে যেন এসে হাজির হয়। এটা খুব ভালো প্রস্তাব দিয়েছো। আমি কালকেই ঘোষককে দিয়ে বলা করাবো। এবার মন্ত্রী মশাই বুঝবে ঠেলা। মহারাজ, খামোকা আবার সবাইকে ডাকার কি দরকার? আমি তো সবাইকেই অর্থ দিয়েছি। ওরা পোশাক কিনলো কি না কিনলো আমাদের জেনে কি লাভ? না না না, আমি চাই সকল প্রজা হাসি মুখে পুজো দেখুক। তাই তারা অর্থ পেয়ে সত্যি কতটা খুশি আছে সেটা তো জানা দরকার। এই মরেছি, যদি আমার এই বাগিয়ে নেওয়ার ব্যাপারটা ফাঁস হয়ে যায় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। না, কিছু ভুজুং ভাজুং দিয়ে মহারাজকে গলাতে হবে। ওই তো মহারাজ, সবাই এসে গেছে। এই তো পুঁটির বাবা, এই পুজোয় নতুন জামা পরনি কেন? কি করে পরবো হুজুর? যে কটা টাকা পয়সা পেলাম সব দিয়ে মহাজনের ধার মেটালাম, আর সাথে আমার জমিটাও চলে গেল। আমার পুকুরটাও তো নেই মহারাজ, কিভাবে কিনবো? মহারাজ, মহারাজ, মন্ত্রী মশাই আমাদের টাকা দিয়েছেন, কিন্তু তার বদলে আমাদের সম্পত্তি কেড়ে নিয়েছেন। কি মন্ত্রী, এরা সবাই তোমার নামে কি সব বলছে? মহারাজ, এরা মিথ্যে কথা বলছে। আমি সবাইকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিয়েছি, সবাই যথেষ্ট টাকা পেয়েছে কিনা। এই দেখুন মহারাজ, সবাইকে নিঃস্বার্থে দান করেছি। মহারাজ, গ্রামের অনেক প্রজারাই নিরক্ষর, ওরা দেখুন কেউ নিজের নামই স্বাক্ষর করতে পারে না, তাই কাগজে কি লেখা আছে না বোঝাই স্বাভাবিক। এই মরেছে, গোপালের তো দেখছি সব কিছুতেই যুক্তি তৈরি করা আছে। এ কি মুখ ফসকে আমি কি বলে ফেললাম? হ্যাঁ, ছি 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 মন্ত্রী, আমি এই জন্য তোমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিলাম। ভুল হয়ে গেছে মহারাজ, ক্ষমা করুন। মানে মহারাজ, আমি ভিখারি বলে আমার কাছে কিছু নেই, তাই আমাকে মন্ত্রীমশাই কম অর্থ দিয়েছে। হ্যাঁ, এটা আমি ভোলার কাছ থেকে জানতে পেরেছি। আমি পেয়েছি 10 মোহর, আর ভোলা পুকুর দিয়েছে বলে 50 মোহর। হ্যাঁ সেনাপতি, তুমি এক্ষুনি
মন্ত্রীর বাড়িতে যা যা টাকা পয়সা আছে সব কেড়ে নাও, আর মন্ত্রীর সব রাজকীয় পোশাকও কেড়ে নাও, আর সব অর্থ আমাদের প্রজাদের বিলিয়ে দাও। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় জয় মহারাজের জয়। মহারাজ এটা করবেন না, এটা করবেন না, আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। দাঁড়ান মন্ত্রী মশাই, দাঁড়ান বলছি, দাঁড়ান। সত্যি গোপাল, আজ তুমি আমার চোখ খুলে দিলে, নইলে সব অর্থ দিয়ে মন্ত্রী অনর্থ করে ফেলতো। এই সবাই বলো, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। আমার জয়ধ্বনি না দিয়ে মা দুর্গার জয়ধ্বনি দিন। জয় মা দুর্গা। ওরে বাবা রে, ওরে বাবা রে, মরে যাবো রে। আজ তোমাদের সবার কাছে একটা প্রশ্ন রাখছি, ভেবেচিন্তে কিন্তু উত্তর দেবে। খুব কঠিন প্রশ্ন মহারাজ। মন্ত্রী মশাই সহজ প্রশ্নের উত্তর দিতে সক্ষম। প্রশ্নটা একটু ভেবে ঠিক করে যুক্তি দিয়ে বলতে হবে। যুক্তি দিয়ে বলতে হবে না, তাহলে মন্ত্রী মশাই পারবেন না। কেন পারবো না? আপনার তো কোনো যুক্তি তর্কের উপর লাগাম নেই মন্ত্রী মশাই। দেখছেন মহারাজ, গোপাল কেমন আমার পিছনে লাগছে। মাঝে মাঝে ভাবি তোমায় কেন আমি মন্ত্রী করেছিলাম। আচ্ছা, তুমি বাচ্চা ছেলের মতো বায়না করছো কেন বলো তো? রসিকতার জবাবে রসিকতা করতে পারছো না? মন্ত্রী মশাই, আপনি রাগ করবেন না, আপনার সাথে আমার এই অম্লমধুর সম্পর্কটা বেঁচে থাকুক। নিন মহারাজ, শুরু করুন আপনার প্রশ্নমালা। প্রশ্নমালা নয়, মাত্র একটা প্রশ্ন। পৃথিবীতে শ্রেষ্ঠ জুটি কি? যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে বিচার করে বল। এটা খুব সহজ প্রশ্ন মহারাজ, এর উত্তর আমার জিভের একদম ডগায় আছে। বাবা, মন্ত্রীমশাইয়ের জিভের ডগা ভরে আছে উত্তরে। গোপাল, এবার সামাল দাও, হচ্ছ তুমি নড়বড়ে। বলো মন্ত্রী, পৃথিবীতে শ্রেষ্ঠ জুটি কি? আপনার আর মহারানীর জুটি মহারাজ। ব্যাস, মহারাজকে তেল দেওয়া শুরু হয়ে গেল। তাই নাকি? বাবা, এটা না হয় হলো, কিন্তু আমাদের জুটিটাই যে শ্রেষ্ঠ জুটি সেটা যুক্তি দিয়ে প্রমাণ করে দাও। মহারাজ, কিছু জিনিস যুক্তি দিয়ে প্রমাণ করা যায় না, ওটা আবেগ দিয়ে বুঝতে হয়। আর মহারাজ, আবেগের কাছে যুক্তি চিরকাল হেরে যায়। বাবা, দারুণ বলেছে তো গোপাল। দেখো দেখো দেখো, মন্ত্রী কি সুন্দর ভাবে বুঝিয়ে দিল পৃথিবীর শ্রেষ্ঠ জুটি আমি আর তোমাদের রানীমা। তুমি কি বলো? মহারাজ, আপনি আর রানীমার জুটি ভালো জুটি, কিন্তু সেরা জুটি নয়। দেখুন মহারাজ, আপনার গোপাল আবেগ মানে না, আপনাকে আর রানীমাকে অপমান করলো। মন্ত্রী মশাই, আমি জন্ম থেকেই ঠোঁট কাটা, স্পষ্ট কথা বলতে এবং শুনতে ভালোবাসি। আপনার কোথায় মনে হলো যে আমি মহারাজ আর রানীমাকে অপমান করলাম? আমি যেটা সত্য সেটা বলেছি। কি সত্য গোপাল? যে আমার আর তোমাদের রানীমার জুটি সেরা নয়? না মহারাজ, সেরা নয়। আমি তোমার মুখ দর্শন করতে চাই না, তুমি এই রাজসভায় আসবে না, তোমায় বরখাস্ত করলাম। এই তো এতদিন পর আমার অভীষ্ট সিদ্ধ হলো, গোপালের চাকরি গেল। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। শুধু যাবার আগে রানীমার সাথে একটু দেখা করতে পারি কি? না, যাকে তুমি সেরা বলে মনে করো না তার কাছে যাবার কোনো অধিকারই তোমার নেই। গোপাল, এই বাইরে যাওয়ার রাস্তাটা এই দিকে। এতদিন ধরে রাজসভায় আসছি যাচ্ছি, রাজসভায় প্রবেশ পথ আর বাইরে যাবার পথ আমার মনে আছে মন্ত্রী মশাই। আমি আসি। প্রণাম মহারাজ। প্রণাম সব সভাসদগণ, কাল থেকে তোমাদের সাথে আর দেখা হবে না। তোমরা সবাই ভালো থেকো, আমি আসি। এ আপনার খুব ভুল একটা কাজ মহারাজ। তুমি কোন ধাতু দিয়ে তৈরি বলো তো রানী? গোপাল আমাদের সরাসরি অপমান করলো, আর তুমি সেই গোপালের হয়ে কথা বলছো। কিসের অপমান মহারাজ? হ্যাঁ, অন্যায় বলেনি? গোপাল তার রাজ্যের রাজা রানীকে অপমান করেছে, তাদের ছোট করেছে। এটা তোমার কাছে সহ্যের হতে পারে, কিন্তু আমার কাছে নয়। একদিন ঠিক গোপালের জবাব দেবে মহারাজ।
এই আমি আপনাকে বলে দিলাম, আমি এ সম্পর্কে আর একটাও কথা আপনাকে বলবো না, আপনি ঠিক বুঝবেন। আশ্চর্য, তুমি এখনো শুয়ে আছো? তুমি রাত সভায় যাবে না? না, আমার চাকরিটা গেছে। তাহলে আমাদের চলবে কি করে? আমরা খাবো কি? শোনো গিন্নি, আমি যখন তোমাকে বিবাহ করে ঘরে এনেছি তখন তোমার খাওয়ানো পড়ানোর দায়িত্ব আমার। চাকরি গেছে তো কি হয়েছে? আমার পুরাতন পেশা সেটা তো আমি জানি গিন্নি। আমি আবার নতুন করে আমার পুরনো পেশায় ফিরে যাব। তোমার চাকরিটা কেন গেল সেটা জানতে পারি কি? সে এক বড় গল্প গিন্নি, সময় সুযোগ পেলেই আমি বলবোক্ষণ। এই মুহূর্তে শুধু এইটুকু মনে রাখো, আমার চাকরি গেছে স্পষ্ট কথা বলার জন্য। এই কাল রাত থেকে দেখছি তুমি খুব ফুরফুরে মেজাজে আছো, কি হয়েছে গো? আমার জাত শত্রু রাজসভা থেকে বিদায় নিয়েছে। কে? গোপাল? ও ছাড়া কে আমার শত্রু আছে? সব সময় আমার পাকা ধানে মই দেবেই দেবে। ব্যাস, কাল পড়ে গেছে ফাঁপড়ে, নিজের অস্ত্রে নিজেই বধ। ঘটনাটা শুনি। কাল মহারাজ একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, সেরা জুটি কে? এটা খুব সহজ প্রশ্ন। তোমার আমার জুটিটাই হচ্ছে সেরা জুটি। কি তাই না গো? বলো বলো, বলো না। না না, উত্তরটা ঠিক হয়নি। উত্তরটা হলো মহারাজ আর রানীমার জুটি। ও, তার মানে তোমার জুটি হিসেবে আমি বেমানান? ঠিক আছে, তুমি থাকো তোমার মহারাজ আর রানীমাকে নিয়ে। আমি আজই বাপের বাড়ি যাব। যতক্ষণ না তুমি বলবে তোমার আমার জুটি সর্বশ্রেষ্ঠ জুটি, ততক্ষণ তোমার সঙ্গে আমার আন্দোলন চলবে। মানে? এই যে তার মানে হলো আমার কাছ থেকে তুমি কোনো সহযোগিতা পাবে না। আমি চললাম। তোমার এই ঠোঁট কাটা স্বভাবটা যাবে না। কি দরকার ছিল ওই কথাটা বলার? সুখে থাকতে ভূত দেখিল, এটা শুনেছিলাম। তোমাকে দেখে বুঝলাম যে হ্যাঁ, সুখে থাকতে কাউকে কাউকে সত্যি ভূত দেখি। গিন্নি, একদম চিন্তা করো না, মহারাজের ভুল ভাঙবেই, মানে ভাঙিয়েই ছাড়বো। ওই মন্ত্রী মশাই যতই কলকাঠি নাড়ুক না কেন, জয় আমার হবেই। শুধু সময়ের অপেক্ষা। আমার নামও গোপাল ভাঁড়। কয়েকদিন চুল দাড়ি কাটি। কোথায় বসবে? মহারাজের নাকের ডগায়, রাজবাড়ির বাইরে। সস্তায় চুল দাড়ি কেটে যান, সাথে দলাই মালাই বিনামূল্যে। কি গোপাল, তুমি হাল ছেড়ে দিলে নাকি? বিজ্ঞানী, সহজে হাল ছাড়া আমার ধাতে নেই, সেটা তো তুমি জানো। আমি শুধু অপেক্ষায় আছি। শুধু তোমার কাছে আমার একটা অনুরোধ, রাজসভার ঘটনা আমাকে জানিও। কোনো বিপদ এলে কিংবা মহারাজের কোনো সংকট এলে আমি যেন মহারাজের পাশে দাঁড়াতে পারি। অবশ্যই গোপাল, আমি আশা করব খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান তুমি করবে। ও গোপাল, তুমি আবার পুরনো পেশায় ফিরে এলে? সত্য কথা বলার অপরাধে চাকরি গেছে, পেটটাকে তো দেখতে হবে, তাই আবার পুরনো পেশায় ফিরে এলাম। দাও দেখি, দাড়িটা ভালো করে কেটে দাও তো, মেয়ে দেখতে যাচ্ছি ছেলের জন্যে। দাও দাও দাও, ভালো করে কেটে দাও দেখি। এই তো গোপালের দুর্দশা শুরু হয়ে গেছে। না, ওকে আরো কষ্ট দিতে হবে। মহারাজকে গিয়ে সব বলি। এটা গোপালের কিরকম শয়তানি দেখুন মহারাজ। কেন কেন কেন, আবার কি করলো গোপাল? গোপাল রাজবাড়ির ঠিক সামনে নাপিতগিরি করতে বসে গেছে। ঠিক আছে ঠিক আছে, আরে কিছু তো একটা করতে হবে, নইলে খাবে কি? এটা তো আপনার মহানুভবতা মহারাজ, কিন্তু এর বিপদের দিকটা তো আপনি দেখতে পাচ্ছেন না। বিপদের দিক সেটা আবার কি? আপনার নাকের ডগায় বসে এটা প্রমাণ করতে চাইছে যে মহারাজ কত বড় নিষ্ঠুর। বরখাস্ত করে দিয়েছেন
ওটা ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানাচ্ছে? হ্যাঁ, এই দিকটা তো ভেবে দেখিনি। ভাবুন ভাবুন মহারাজ, ভাবুন। আপনি খুব সহজ সরল লোক, মনে কোনো গরল নেই, কিন্তু আপনার গোপাল কিন্তু খুব জটিল। গোপাল রাজবাড়ির বাইরে বসে এক তীরে দুই শিকার করছে। এক তীরে দুই শিকার মানে? এক, আপনাকে রাজ্যবাসীর কাছে ছোট করা, আর আরেকদিকে রাজ্যবাসীকে বলা, দেখেছো মহারাজ আমাকে বরখাস্ত করলে কি হবে, আমি মহারাজের নাকের ডগায় বসে ঠিক কাজ করে যাব, মহারাজ আমার কিচ্ছু করতে পারবেন না। ঠিক ঠিক, এটা তো আমি ভেবেই দেখিনি। তুমি আমার চোখ খুলে দিলে মন্ত্রী। মহারাজ, আমার কাজই হলো আপনাকে সুপরামর্শ দেওয়া। এখন আমার কি করা উচিত? এক্ষুনি পেয়াদা পাঠিয়ে গোপালকে ওখান থেকে উঠিয়ে দেওয়া উচিত। ঠিক আছে প্রহরী। মহারাজ, একটু ঠান্ডা মাথায় বিচার করলে হয় না? গোপালের ব্যবহারে মাথা গরম হয়ে যাচ্ছে, আর তুমি বলছো ঠান্ডা মাথায় বিচার করার কথা? না না, মন্ত্রী যা বলেছে সেটাই করতে হবে। আমার নাকের ডগায় বসে আমাকে অপমান করা, বার করছি। প্রহরী, যাও যাও, গোপালকে বলো এখানে আসতে, বলো মহারাজ ডেকেছেন। যথাজ্ঞা মহারাজ। আহ, কি আরাম গোপালের পিছনে লাগতে। কতদিন বাদে এই মুহূর্তটা এলো। কে গোপালের পিছনে লেগে খুব মজা না? এই কারণে তোমার গিন্নি তো সকালে বাপের বাড়ি গেছে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে। কি হলো? না না, কিছু না মহারাজ, কিছু না, মাথায় খুব চাপ পড়েছে। গোপাল দাদা, তোমাকে মহারাজ ভেতরে ডাকছে। এখন খুব কাজের সময়, দেখছো তো প্রহরী, কত লোক বসে আছে। এদের সবাইকে ক্ষৌর কর্ম করে তারপর যাব। ঠিক আছে। মন্ত্রীমশাই মহারাজের কানে কি লাগিয়েছে কে জানে। দেখুন মহারাজ, গোপালের আস্পর্ধা আপনাকে অপমান করলো। কি পণ্ডিত, বলো এটা অপমান নয়? অবশ্যই অপমান। ঠিক আছে, গোপালকে আসতে হবে না, আমি গোপালের কাছে যাব, ওর নাপিতগিরি আমি বন্ধ করব। এই তো মহারাজ খেপেছেন, আজ আর গোপালের রক্ষে নেই। কি হে, আবার গোপালের পিছনে কাঠি করতে যাচ্ছ? তোমার ঘরটা আগে সামলাও। তোমার গিন্নি কিন্তু তোমাকে ছেড়ে বাপের বাড়ি গেছে। হ্যাঁ, তুমি থামো তো, বারে বারে কেন মনে করাচ্ছ? কি হলো মন্ত্রীমশাই, কার সাথে কথা বলছেন? ও ও, না কিছু না, কিছু না। চলো গোপাল বধ পালা দেখি। ভাই, তোমার দাড়ি কামানো শেষ, এবার আয়নাতে দেখো মাছি বসলে পিছলে যাবে। আসুন মহারাজ, আপনার চুল না দাড়ি? আমার চুলও কাটতে হবে না, আর দাড়িও কাটতে হবে না। তাহলে নখ কাটতে হবে? সে ব্যবস্থাও আছে, হাত পায়ের নখ কেটে দেব, 4টি মোহর নেব। থামো, তোমার গিন্নি কিন্তু বাপের বাড়ি। তুমি থামো, আমি জানি আমার বউ বাপের বাড়ি চলে গেছে, এটা আর মনে করাতে হবে না। মন্ত্রী, তুমি কাকে কি বলছো? ও চাপ যাচ্ছে। মন্ত্রী, ব্যাপারটা আমি পরে দেখছি, তুমি এখন বলো তো এখানে তুমি কি করছো? আগে মহারাজ, আমি তো যাতে পরামানিক, আমার কাজ চুল দাড়ি কাটা, তাই কাজ চলে যাবার পর গ্রাসাচ্ছাদনের জন্য আমাকে আমার পূর্ব পেশায় ফিরে যেতে হয়েছে মহারাজ। আমি এখানে আমার ব্যবসা করছি। শোনো, এখানে চুল দাড়ি কাটা যাবে না, তুমি অন্য জায়গা দেখো। কাল যদি তোমাকে এখানে দেখি, এর ফল ভালো হবে না, এটা কিন্তু আমি বলে দিয়ে গেলাম। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। আমি তাহলে আজ আসি। আপদ দূর হলো। সব সময় মনে রেখো, তোমার গিন্নিও দূর আপদ। আমরা এসে গেছি গোপাল দাদু, বলো কি করতে হবে? আরে তোরাও এসে গেছিস। শোন, কাল বাদে পরশু পূর্ণিমা, মহারাজ আর রানীমা যুগলে পুজো দিতে আসবে। সেই দিনে আমাদের একটা কাজ করতে হবে। কি কাজ গোপাল দাদু? বলছি, তার আগে কিছু পেটে দিয়ে নে, তোদের দিদার ডালের বড়া ভাজছে। তোফা তোফা। এটা কি শুনছি মহারাজ, আপনি গোপালের ব্যবসাও বন্ধ করে দিয়েছেন? তুমি এই বিষয় নিয়ে কোনো কথা বলো না তো রানী। আপনাদের যেন কি নিয়ে তর্ক ছিল মহারাজ?
শ্রেষ্ঠ জুটি কে সেটা যুক্তি দিয়ে বিচার করে বলতে হবে, তাই তো? হ্যাঁ, মন্ত্রী বলেছে এখানে যুক্তি বাদ দিয়ে আবেগ দিয়ে দেখতে। সেখানে মন্ত্রীর কথা মতো তোমার আর আমার জুটি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ জুটি তখনই হয় যখন একে অপরের পরিপূরক হয়। সত্যি কি আমরা একে অপরের পরিপূরক মহারাজ? ব্যাপারটা একটু ভাববেন মহারাজ। বুঝলি তো আমাদের কি করতে হবে? বুঝেছি। এটা দারুণ ভেবেছে গোপাল দাদু। রানীমা যদি রাজি না হয়? রানীমাকে বুঝিয়ে বললেই রানীমা রাজি হবেন গিন্নি। আজ রাতে আমি রানীমার সাথে দেখা করে পুরো বিষয়টা বলবো। আমার ধারণা রানীমা আমার কথা ফেলতে পারবেন না। প্রণাম রানীমা। বলো গোপাল, তোমার কি বলার আছে বলো। কথাটা গোপনীয়। তুমি দাসীর সামনে স্বচ্ছন্দে বলতে পারো, ও আমার খুব বিশ্বাসী। ঠিক আছে রানীমা। বুঝলাম, আমি তোমার এই প্রস্তাবে রাজি গোপাল, আর আমার সাথে আমার এই বিশ্বাসী দাসীও থাকবে। কি দাসী? রাজ্যের শুভ হয় এমন কাজে আমি সব সময় থাকবো রানীমা। তাহলে ওই কথাই থাকলো, কাল বাদে পরশু সকালে মন্দিরে। আমার বানর সেনা, যুদ্ধের জন্য তোরা প্রস্তুত তো? একেবারে প্রস্তুত। আমাদের তো কাল থেকে চোখে ঘুমই নেই। কি যে উত্তেজনা হচ্ছে। সবার আসার সময় হয়ে গেছে, তোরা সব লুকিয়ে পড়। তোদের কাজ কি আর নিশ্চয় মনে করাতে হবে না? মনে আছে, এখানে যারা জুতো খুলবে তাদের এক পাটি করে জুতো আমরা তুলে নিয়ে চলে যাবো। এমন জায়গায় লুকিয়ে রাখবো যে কেউ আর খুঁজে পাবে না। ঠিক আছে, যা তুই এবার লুকিয়ে পড়। আমি একটু দূরে যাচ্ছি, মহারাজ আসছেন দেখতে পাচ্ছি, আমি যাই। মহারাজ, একটা কথা জিজ্ঞাসা করব, অনেকক্ষণ থেকে মনে প্রশ্নটা এসেছে। বলো বিজ্ঞানী, কি জানতে চাও? মহারানী, মানে আমাদের রানীমা এলেন না কেন? রানীর শরীরটা তো খারাপ, তাই উনি পরে আসবেন বলেছেন। তার মানে দাম্পত্য কলহ? বাঁচলাম। তার মানে এক যাত্রায় পৃথক ফল হয়নি। বেল পাকলে কাকের কি? রানীমা তো ছেড়ে চলে যাননি তোমার গিন্নির মতো। ও, আমাকে আর পাগল করো না। কে আপনাকে পাগল করে মন্ত্রী মশাই? আমরা সবাই জানতে চাই। আসলে ওই মন্ত্রীর গিন্নি বাপের বাড়ি গেছে তো, তাই মন্ত্রীর খুব চাপ। এসো এসো, ভগবানের কাছে চাপ মুক্ত হয়ে থাকার উপায় চেয়ে নেব। না, চলো এখন এখানে জুতো খুলে রাখি। এই বস্তার মধ্যে এক পাটি করে সবার জুতো ভরে নেই, তাড়াতাড়ি। এবার চোখ। আসুন আসুন রানীমা। তোমার আগের কাজ হয়ে গেছে তো? ও তো আমার বানর সেনা করছে, এতক্ষণে ওরা করে ফেলেছে। পরের কাজগুলো করো, আমি সোজা তোমার বাড়িতে গিয়ে স্বেচ্ছাবন্দী হচ্ছি। আমার যে কি সৌভাগ্য রানীমা, কি বলবো, কি যে আনন্দ হচ্ছে। আমার ভাঙা ঘরে আমার মা রাঙা পায়ে ঘর আলো করতে এলেন। আমি এগোলাম। ঠিক আছে রানীমা। কি আমার আরেক পাটি জুতো কোথায়? আমারও এক পাটি জুতো নেই, আমার বাম পা। আমারও ডান পা নেই, ভালো লাগে না ছাই। এই গোপাল, জুতো দেখেছো? কার জুতো মহারাজ? আরে আমার জুতো। আমার ডান পায়ের এক পাটি জুতো নেই যে। আগে আমার তো কোনো পায়েই জুতো নেই মহারাজ, চাকরি বাকরিও নেই। আগে তো পেটটা বোঝাতে হবে, পেট বুঝলে তবে তো পায়ের দিকে নজর দেব। বোঝার কথা বলো না, তুমি জানো না, অত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? এ কি জ্বালা, খালি পায়ে হাঁটলে যে পায়ে পড়বে ছালা। কিন্তু মহাজ্বালা। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়েছে। তো তোমার আবার কি সর্বনাশ হলো? মহারাজ, রানীমাকে কে বা কারা অপহরণ করেছে। কি কে করেছে? কি সব হচ্ছে? এক্ষুনি চলুন, এক্ষুনি চলুন। কোথায় যাব, কিভাবে যাব? আমাদের কে বা কারা জুতো চুরি করে নিয়েছে। মন্দিরে আসবো বলে তো পায়ে হেঁটে এসেছি, এখন
এখন খালি পায়ে যে কোথায় যাই? ও মন্ত্রী, আরে ও মন্ত্রী, কি করবো এখন? রানীমাকে অপহরণ করেছে মহারাজ। আপনি এক পাটি জুতোর কথা ভাবছেন এখনো? ভাবছি কি আর সাধে, যা করুম রাস্তা, পায়ে তো ফসকা পড়ে যাবে। আচ্ছা, কোথাও কি এক পাটি জুতো কিনতে পাওয়া যাবে না? কোনো দোকানে তো এক পাটি জুতো বিক্রি হয় না মহারাজ। তাহলে কি করব? কি করে খুঁজবো? এ রানী, হায় হায় হায়। আপনারা এখানে হাত পা ছড়িয়ে কাঁদুন, রানীমাকে আমি খালি পায়ে খুঁজতে যাব। একটা কথা বুঝলাম মহারাজ, রানীমার আপনি সেরা জুটি নয়। হ্যাঁ, কি বললে? যেটা আপনি শুনলেন, রানীমাকে খুঁজতে গিয়ে আপনি এক পাটি জুতোর কথা ভাবছেন, কই রানীমার কথা তো ভাবছেন না। রানীমা আপনার জুটি নয় মহারাজ। গোপাল, তুমি সত্যি বলেছো, তুমি আমার চোখ খুলে দিয়েছো। রানীকে কোথায় পাবো বলো তো? আমি অভয় দিলে একটা কথা বলি মহারাজ। দিলাম অভয় দিলাম। বলো তুমি বলো। রানীমা আমার ঘরে আছেন, তিনি স্ব ইচ্ছায় আমার বাড়ি গেছেন, শুধু আপনাকে একটা শিক্ষা দেবার জন্য। হ্যাঁ, তাহলে জুতো চুরি তোমার কাজ? হ্যাঁ। দেখুন মহারাজ, গোপাল কিন্তু নিজের মুখে স্বীকার করছে। তুমি থামো তো, খালি চুপড়ি খাওয়া। গোপাল, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি রানীর কাছে আমাকে নিয়ে চলো আগে। দাঁড়ান মহারাজ, আগে আপনাদের জুতোগুলো চলে আসুক। ওই রে আমার বানর সেনারা, নিয়ে আয় জুতোর ব্যাগটা নিয়ে আয়। রানীমা, আমাদের না আপনার ওই রঙা পায়ে চিরকাল রেখে দেবে না। পায়ে কেন থাকবে? তোমরা আমার বুকের ভেতরে আছো। কই গো রানী, তুমি আমায় আচ্ছা ধোঁকা দিলে। তুমি এখানে, আর আমি তোমার অপহরণের কথা শুনে কি যে উৎকণ্ঠায় ছিলাম। গোপাল আমায় খুব শিক্ষা দিয়েছে। তাহলে প্রমাণ হলো তো সেরা জুটিকে? প্রমাণ হলো মানে? আর কোনোদিনই ভুল হবে না। গোপাল, তুমি আজ থেকে আবার বহাল হলে। আর মন্ত্রী ষড়যন্ত্রী, তোমাকে নিয়ে যে কি করব? আমি তো মরমে মরে আছি, মরা মেরে আর কি করবেন মহারাজ? ভুল আমারও হয়েছে, তোমার আমার জুটিও সেরা জুটি নয়, আমাকে ক্ষমা করে দাও। যাক, পুনর্মিলন হলো। এই পুনর্মিলন উপলক্ষে আজ মহাভোজ হবে। গোপাল গিন্নি রাঁধবে আর আমরা বসে খাবো। সে কি একা গোপাল গিন্নি রাঁধবে কেন? আমরা সবাই হাত লাগাবো, এটা আমাদের চড়ুই ভাতি। বলেন সভাকবি, সব ভালো যার শেষ ভালো তার। হলো হাসি, মুখের ছবি। তাহলে মোদ্দা কথা কি হলো? দুটো পাটি জুতোই হলো একে অপরের পরিপূরক, সেরা জুটি। শুয়ে আছো যে? আজও রাজসভায় যাবে না? না গিন্নি, একটু শয্যা সুখ করতে ইচ্ছে হচ্ছে। শোনো, আজ মনে হচ্ছে মহারাজ লোক পাঠাবে আমার খোঁজ নেবার জন্য। তাহলে কি হবে? তোমাকে এইরকম শুয়ে থাকতে দেখলে কি ভাববে? শোনো গিন্নি, আজ যদি মহারাজের লোক আসে, তুমি বলে দেবে যে আমি নেই, তীর্থ করতে গেছি, ঠিক আছে? রাজসভার চাকরি থাকলে হয়। রাজসভা থেকে আমাকে কেউ হটাতে পারবে না, এই বিশ্বাস আমার আছে গিন্নি। গোপালের কি হলো বলো তো মন্ত্রী? আজকেও তো এলো না। তুমি কি কিছু জানো? না মহারাজ। মহারাজ, আমার মনে হয় লোক পাঠিয়ে গোপালের খবর নেওয়া উচিত। ওর জন্য আমার মনটা কিরকম ছটফট করছে। ঠিক বলেছো বিজ্ঞানী, আমারও গোপালের জন্য মনটা কেমন করছে। প্রহরী, শোনো প্রহরী, তুমি এক্ষুনি গোপালের বাড়ি যাবে, খবর নিয়ে আসবে গোপাল রাজসভায় আসেনি কেন। যথাজ্ঞা মহারাজ। মন্ত্রী, অনেক দিন ধরে একটা ইচ্ছে মাথার মধ্যে কেবলই কামড়াচ্ছে। কি ইচ্ছে মহারাজ? কৃষ্ণনগর আক্রমণ করে মহারাজ কৃষ্ণচন্দ্রকে বন্দি বানিয়ে এই খাম্বাজ রাজ্যের ভৃত্য করে রাখতে। আর মন্ত্রীটাকে কি বানাবেন? ওই কৃষ্ণনগরের মন্ত্রীটাকে শুধু ব্যবহার করব, তারপর কাজ মিটে গেলে ছুঁড়ে ফেলে দেব। মহারাজ, একজনকে নিয়ে ভীষণ চিন্তা করার আছে মহারাজ। জানি তুমি কার কথা বলবে। গোপালের কথা বলবে তো? এই ঠিক ধরেছেন মহারাজ, এই গোপালই হলো আমাদের এই ইচ্ছের অন্তরায়। কোনো উপায়ে গোপালকে রাজ্য ছাড়া করতে পারলেই আমাদের কাজটা সহজ হয়ে যাবে। ওই গোপালের বুদ্ধি হলো আমাদের একমাত্র অন্তরায়।
কোনো কারণে গোপালকে যদি কৃষ্ণনগর ছাড়া করতে পারি তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। মন্ত্রী তুমি আপাতত একটা কাজ করো, বর্ধমান রাজার কাছে এই খবরটা দাও যে কৃষ্ণনগরের মহারাজ বর্ধমান রাজ্য দখল করবার পরিকল্পনা করছে। এই গুজবটা ছড়িয়ে দাও, তারপর দেখি কি করা যায়। ঠিক আছে মহারাজ। গোপাল দাদা, ও গোপাল দাদা, ঘরে আছো? গোপাল দাদা, ও গোপাল দাদা। গিন্নি, মহারাজ লোক পাঠিয়েছেন আমার খবর নেওয়ার জন্য। যাও যাও যাও, সুন্দর করে অভিনয় করে বলো দেখি আমি তীর্থে গেছি। দেখি তুমি কেমন অভিনয় করতে পারো। আমিও চলা কলা কম জানি না। হ্যাঁ, তুমি শোনো আমি কেমন বাচিক অভিনয় করি। হ্যাঁ, গোপাল দাদা, ও গোপাল দাদা, তুমি কি ঘরে আছো? এ ভাই, ও তুমি? প্রণাম গিন্নিমা, মহারাজ গোপাল দাদার খবর আনতে পাঠিয়েছেন। ভাই, তোমাদের গোপাল দাদা তো বাড়ি নেই গো, একটু তীর্থে গেছে। হ্যাঁ, কবে ফিরবে বলতে পারছি না। আসলে রাতে কোন এক দেবীর স্বপ্ন দেখে খুব ভয় পেয়ে গেছিল। হ্যাঁ, সকালে উঠে মুখে কিছু না দিয়ে চলে গেল। ঠিক আছে গিন্নিমা, ঠিক আছে, তবে আমি আসি। যাবে কি, দুপুর বেলায় গেরস্ত বাড়িতে এসেছো, একটু জল বাতাসে খেয়ে যাও। ভেতরে এসো, ভেতরে এসো। বাহ বাহ গিন্নি, বাহ, কি সুন্দর একটা গল্প ফাঁদলে, বাবা যায় না। বোকা শোকা দেখতে হলে কি হবে? না, আমার বউটা বেশ চালাক চতুর, ঘরের ভেতর ঢুকিয়ে প্রমাণ করে দিলে যে আমি ঘরে নেই। এই নাও জল আর বাতাস। নাও নাও। প্রণাম গিন্নিমা। বলো প্রহরী, গোপালের কি খবর পেলে? মহারাজ গোপাল দাদা তীর্থে গেছে। বাবা, কালে কালে কত কি হলো, গোপালও তীর্থে গেল। হরি, তুমি কি ঘরের ভিতর ঢুকে দেখেছিলে? আমি ঢুকবো কি, গিন্নিমা তো ঘরের ভেতর ঢুকিয়ে বসিয়ে বেশ আদর করে ঠান্ডা জল আর গুড়ের বাতাসা খাইয়ে তবে ছাড়লো। ঠিক আছে, খবর পাওয়া গেল যে গোপাল সুস্থ, এতেই আমি খুশি। গোপালের এই না বলে যাওয়াটা একদম সমর্থনযোগ্য না। বলে কয়ে যাবার মতো তো সময় পাওয়া যায়নি। তাতে কোনো এক দেবতার স্বপ্ন দেখে ভয় পেয়ে গিয়ে ওই সকালে কিছু মুখে না দিয়েই বেরিয়ে পড়েছে। নিমা তো তাই বলল। ব্যাস, জানা হয়ে গেল। মন্ত্রী, তোমার জটিল মাথায় আর কিছু জানবার আছে নাকি? না মহারাজ, আর আমার জানার কিচ্ছু নেই। মহারাজ, একজন লোক আপনার সঙ্গে দেখা করতে চায়। এত রাতে কি দরকার? ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দাও। কি বলতে চাও বলো আগন্তুক। মহারাজ, একটা খবর দিতে এসেছি। আমি আসছি কৃষ্ণনগর থেকে, আমার নাম গজুপতি। কৃষ্ণনগর থেকে? মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের শরীর কুশল আর মঙ্গল আছে তো? মহারাজ, সবাই ঠিক আছে, কিন্তু আপনি ঠিক নেই। আপনার বিশ্বাস সরলতার সুযোগ নিচ্ছে ওই মহারাজ কৃষ্ণচন্দ্র রায়। বলছো কি তুমি আগন্তুক? তুমি জানো কার সম্পর্কে তুমি কথা বলছো আমার কাছে? জানি মহারাজ, আর জানি বলে এই গুপ্ত সংবাদটা আপনাকে দেবার জন্য আমি সুদূর কৃষ্ণনগর থেকে এখানে এসেছি। আর ভাবতেও পারবেন না মহারাজ কৃষ্ণচন্দ্র রায় কি ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করেছেন। তুমি একটু খুলে বলো আগন্তুক। মহারাজ কৃষ্ণচন্দ্র রায় পরিকল্পনা করেছেন যে বর্ধমান রাজ্য তিনি আক্রমণ করবেন, এবং এই মর্মে কৃষ্ণচন্দ্র রায় সুবিশাল সৈন্যবাহিনী প্রস্তুত করে খুব শীঘ্রই বর্ধমান রাজ্যে প্রবেশ করবেন। আমি খুব বিশ্বস্ত সূত্রের খবরটি পেয়ে আপনার নিকট এলাম। খবরের সূত্র বলতে পারবো না, ক্ষমা করবেন। তুমি তো আমাকে খুব সংকটে ফেলে দিলে। আমি বিশ্বাস করতে চাইছি না, কিন্তু তোমার কথার মধ্যে এমন কিছু আছে যে আমাকে বিশ্বাস করতে বাধ্য করছে। আমাকে আপনি বিশ্বাস করতে পারেন মহারাজ, আমি মিথ্যের কথা বলতে আসিনি, আমি আপনাকে সতর্ক করতে এসেছি। ঠিক আছে ঠিক আছে, আমি কালকে এই বিষয়ে রাজসভায় আলোচনা করব। এখন তুমি বিশ্রাম নাও। প্রহরী প্রহরী,
আগন্তুককে তুমি অতিথিশালায় নিয়ে যাও। মহারাজের জয় হোক। মহারাজ কৃষ্ণচন্দ্র রায়, তুমি বন্ধুত্বের এই দাম দিলে? ছি 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 ছি। তোমাকে বন্ধু ভাবতেও লজ্জা বোধ হচ্ছে। ঠিক আছে, তুমি যুদ্ধ চাও, আমি যুদ্ধের ময়দানেই তোমাকে সমুচিত জবাব দেব। রাত হয়েছে মন্ত্রী, গভীর রাত, খুব গভীর রাত। তোমার পাঠানো গুপ্তচর ঠিক করে কাজ করতে পারবে তো? গজুপতি খুব পরিকর্মা, আপনি কিচ্ছু ভাববেন না, ও এতক্ষণে ঠিক কাজ করে দিয়েছে। তার মানে বলতে চাইছো যে বর্ধমান রাজার কাছে এই খবরটা চলে গেছে যে কৃষ্ণচন্দ্র রায় বর্ধমান আক্রমণ করতে পারে? শুধু করতে পারে তাই নয়, মহারাজ করবে, এই কথাটাই বলতে বলেছি। আপনি শুধু সময়ের অপেক্ষা করুন। কাল কৃষ্ণনগরে গিয়ে গজুপতি ঠিক উল্টো কথাই বলবে, আর গোপালের সম্বন্ধে খবর নিয়ে আসতে বলেছি। এতদিনে তুমি সত্যি মন্ত্রী হবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এবার নিশ্চিন্তে নিদ্রা যেতে পারি। যাও মন্ত্রী, তুমি তোমার কক্ষে গিয়ে বিশ্রাম নাও, যাও। যথা আজ্ঞা মহারাজ। কি গো, আজকেও কি রাজসভায় যাবে না? কেন, এই যে তোমার কাছে রয়েছি, তোমার কি ভালো লাগছে না? তা নয়, কাল রাজসভায় যাব, আজ শুয়ে শুয়ে ভাববো যে কাল কি বলবো। মাথাটারও বিশ্রাম প্রয়োজন। যাও, তুমি কাজে যাও, আমি আমার বরাদ্দ শয্যা সুখ উপভোগ করি। প্রণাম মহারাজ, আমি বর্ধমান থেকে আসছি একটা বিশেষ খবর দিতে। আমার নাম গজুপতি। কি বিশেষ খবর? মহারাজ, কৃষ্ণনগরের ওপর ভয়ানক বিপদ ঘনিয়ে আসছে, তাই আগাম সতর্ক করতে চলে এলাম। বিপদ? ওরে বাবা! মহারাজ খুব মন দিয়ে শুনুন। বর্ধমানের মহারাজ এই কৃষ্ণনগর আক্রমণ করবার জন্য প্রস্তুত হচ্ছে। কি বলছো গজপতি? এটা তো অবিশ্বাস্য। বর্ধমানের মহারাজ তো আমার পরম মিত্র। মিত্রতা শত্রুতাতে পরিণত হতে বেশি সময় লাগে না মহারাজ। চিরস্থায়ী বন্ধু বলে তো কিছু নেই। তুমি কোথা থেকে খবর পেলে আগন্তুক? খবরের উৎস তো বলা যাবে না মন্ত্রী মশাই, তার কারণ আমাকে আরো খবর জানতে হবে। যিনি আমাকে এই খবরটি দিয়েছেন তার নাম গোপন রাখতে বলেছেন। কি ভয়ঙ্কর আতঙ্কে পড়লাম রে বাবা! সেনাপতি নেই, গোপাল নেই, কার সাথে আলোচনা করব? মহারাজ, আপনি চিন্তা করবেন না। এখন আমাদের কাজ হলো আমাদের সেনাকে যুদ্ধের জন্য তৈরি রাখা আর খবরের সত্যতা সম্পর্কে সঠিক তথ্য নেওয়া। এই কি বলেছো বিজ্ঞানী? হ্যাঁ, আমাদের সেনাদের সাহস আর বীরত্ব নিয়ে কোনো কথা হবে না মহারাজ। আমরা যদি সীমান্তে দাঁড়িয়ে হাঁচি, সেই হাঁচির দাপটে বর্ধমান রাজ্য কেঁপে যাবে। হ্যাঁ, ঠিক বলেছো। আগন্তুক, তুমি আমাদের অতিথিশালায় বিশ্রাম নাও। আমরা তোমার উপর খুব খুশি হয়েছি। প্রহরী, আগন্তুকে নিয়ে যাও। কি ভাবছেন মন্ত্রী মশাই? একটা সুযোগ এসেছে হাতে, সেই সুযোগটা কাজে লাগাতে হবে। সে সুযোগ? গোপালের অন্তর্ধান এবং বর্ধমান রাজার আক্রমণের হুমকি, এই দুটোকে মিলিয়ে দাও। আমি বুঝে গেছি, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসে গেছে। গোপালের এই তীর্থযাত্রা আর বর্ধমান রাজার হুমকি আমার মাথা খুলে দিয়েছে। কাল রাজসভায় দেখবে আমার খেলা। আর বলে দিলে ভালো হতো। না, তোমাদেরও তো চিন্তা শক্তি আছে। আজ রাত ভাবো, যদি না পারো তো কাল রাজসভায় শুনে নিও। এখন চললাম এক ঢিলে দুই পাখি। মন্ত্রী মশাই কি এমন ভাবলেন যে একেবারে নাচতে নাচতে যাচ্ছেন? আর মানে এমন কিছু ভেবেছেন যে এক ঢিলে দুই পাখি মারবেন? একটা তো গোপালের অপসারণ, আর অপরটা কি হতে পারে ভাবতে হবে। কাল কি রাজসভায় যাবে না কালো সজ্জাবিলাস চলবে? বাহ 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 বাহ, ভালো বললে তো। সজ্জাবিলাস না, আমার সাথে থাকতে থাকতে তোমার মাথাটাও বেশ খোলতাই হচ্ছে। না, কালকের দিনটা রাজসভায় যাব না,
কিন্তু কেউ যদি এসে খবর নেয় তাহলে বলবে ওই আজই তীর্থ থেকে ফিরেছে, পথশ্রমে ক্লান্ত, ব্যাস তাহলেই হবে। এই 4 দিন তুমি কোনো কাজের কাজ করলে না, শুধু শুয়ে বসে কাটালে। হ্যাঁ, আর এই শুয়ে বসে থাকাটা একটা কাজ গিন্নি, তাতে 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 মাথার জটগুলো খুলে যায়। আর গিন্নি এই সময় এই তাজা কুড়মুড়ে মুড়ি আর আখের গুড়ের বাতাসা কাটিয়ে দিল সব হতাশা। কাল সারা রাত ধরে চিন্তা করে কিছুই বার করতে পারলাম না। দেখি মন্ত্রী মশাই কি বলেন। মহারাজ, আমি আজ এমন একটা কথা বলবো যেটা শুনে আপনি বিস্ময়ে হতবাক হয়ে যাবেন। কি কথা মন্ত্রী মশাই? আরে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। আমি একটা বর্তমান রাজার ধাক্কায় তো টলমল করছি। এবার যে কথাটা বলবো সেটা শুনে ধরাশায়ী হয়ে যাবে। মানে? মহারাজ, গোপালের তীর্থযাত্রা সম্পর্কে খবর এসেছে। গোপাল বর্ধমান রাজার কাছে তীর্থযাত্রা করতে গিয়েছিল। মানে কি বলছো বলো তো তুমি? আপনি যেটা শুনলেন নিজের কানে, এই ষড়যন্ত্র মানে কৃষ্ণনগর আক্রমণের এই ষড়যন্ত্র গোপাল এবং বর্ধমান রাজা বসে তৈরি করেছে। অবিশ্বাস্য। আমার কাছেও অবিশ্বাস্য ছিল মহারাজ, কিন্তু কাল রাতে আমার কাছে দুজন ব্যাপারী দেখা করে এই কথার সত্যতা জানিয়ে গেছে। ওরে বাবা, এ তো মোক্ষম চাল চেলেছেন মন্ত্রী মশাই। এক চালেই তো কিস্তিমাত। আপনি এক্ষুনি গোপালের বাড়ি লোক পাঠান মহারাজ। কিন্তু গোপাল তো বাড়ি নেই। কাজ তো হয়েই গেছে, এখন তো ফিরে আসতেও পারে। ঠিক আছে, তুমি ঠিকই বলেছ। প্রহরী, তুমি এক্ষুনি গোপালের বাড়ি যাও। গোপাল থাকলে নিয়ে এসো। বলবে মহারাজ জরুরি তলব করেছেন। যথার্থ মহারাজ। গোপাল দাদা, ও গোপাল দাদা, গোপাল দাদা। কে? প্রহরী ভাই, দাঁড়াও, আসছি। এইমাত্র আমি তীর্থযাত্রা থেকে এলাম। বলো ভাই, কি দরকার? মহারাজ এক্ষুনি আপনাকে ডেকেছেন। ঠিক আছে, চলো, যাচ্ছি। গিন্নি, আমি রাজসভায় যাচ্ছি। দেখো দেখো কি আবার ঘটলো। কেন জরুরি তলব? দেখি কি ঘটলো। চলো প্রহরী ভাই। এই তো গোপাল এসে গেছে। প্রণাম মহারাজ, আজই এলাম, পথশ্রমে একটু ক্লান্ত। কোথায় তীর্থ করতে গিয়েছিলে গোপাল? মন্ত্রী, আমাকে জিজ্ঞেস করতে দাও। গোপাল, আমি বিশ্বস্ত সূত্রে জেনেছি যে তুমি বর্ধমান রাজার কাছে গিয়েছিলে এবং ষড়যন্ত্র করতে গিয়েছিলে। তুমি কিন্তু না বলতে পারবে না। বর্ধমান থেকে গজুপতি বলে এক সজ্জন এসে বলেছে যে বর্ধমানের রাজা কৃষ্ণনগর আক্রমণ করতে চায়। আমি ষড়যন্ত্র? কি বলছেন মহারাজ? তাহলে তোমাকে প্রমাণ দিতে হবে কোন দেবতার স্বপ্ন দেখে, কোন দেবতার আশ্রয়ে তুমি পুজো দিতে গিয়েছিলে। এই রে, আমার অবর্তমানে মন্ত্রী নিশ্চয়ই কিছু চাল চেলেছে। আর তুমি চুপ কেন? এই মুহূর্তে চুপ থাকাই ভালো, কারণ আমি যদি বলি আমি ঘরে ছিলাম তাহলে মহারাজ বিশ্বাস করবে না। তোমার নীরবতাই আমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। তার মানে তুমি এই ঘৃণ্য ষড়যন্ত্রের সাথে যুক্ত। না 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 না, আমি আর তোমার মুখ দেখতে রাজি নই। তুমি আজ এই মুহূর্তে এই রাজ্য থেকে চলে যাবে। মহারাজ, আমার কি দোষ সেটাই তো বুঝলাম না। অভাগা জানিল না, বিচার হইয়া গেল। মহারাজ, আমি বুঝিয়ে বলছি, আপনি শান্ত থাকুন। নির্ঘাত সরল সাদা মহারাজকে কেউ কোনো মিথ্যে কথা বলে আমার প্রতি খেপিয়ে তুলেছে। শোনো গোপাল, বর্ধমান রাজা ঘোষণা করেছেন যে তারা কৃষ্ণনগর আক্রমণ করবে। একজন শুভানুধ্যায়ী এসে সেই খবর দিয়ে গেছে এবং আমার কাছে খবর আছে যে তুমি এই ষড়যন্ত্রে আছো। তুমি চলে যাও গোপাল। বেশ বেশ মহারাজ, আপনাদের যখন তাই ইচ্ছে আমি চলে যাব মহারাজ। কেউ চলে যায় ভালো থাকার জন্যে, যেমন গোপাল, আর কেউ থেকে যায় ভালো করার জন্যে, যেমন আমি। প্রণাম মহারাজ, আমি আসি।
বেচারা গোপাল, ওকে মন্ত্রী ইচ্ছে করে ফাঁসিয়ে দিল। আমি এখন মুক্ত মহারাজ। এতদিনে আপদটা বিদে হল। ঝিনুকের মধ্যে যে বন্দি সে নাকি মুক্ত। এ কি বদনাম দিলেন তোমার মহারাজ? দেখো, বদনামের দাগ যখন লেগেছে তখন সেই দাগ তোলার দায়িত্ব আমার। গিন্নি, একটা গুজব রটেছে বুঝলে, আর সেই গুজবে মহারাজ কান দিয়ে নিজের সর্বনাশ করতে চাইছেন। আমি এখন চললাম, তুমি এখানে থাকো, আমি ঠিক 3 দিন পর ফিরে আসবো। সে কি, তোমাকে তো কৃষ্ণনগর থেকে তাড়িয়ে দিয়েছে? সেটাই তো, এর মধ্যে তো একটা ফসকা গেরো আছে গিন্নি, সেটা ধরেই ফিরে আসবো। এখন চলি, এখন আমার অনেক কাজ। বর্ধমান মহারাজের কাছে যাব, কিছু উপহার কিনতে হবে, আর কেউ যদি জানতে চায় তাহলে বলবে ওই গোপাল যেদিকে দু চোখ যায় সেই দিকে গেছে, বুঝলে? বুঝলাম। মহারাজ, কৃষ্ণনগর থেকে ওই গোপাল ভাঁড় এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দাও। এসো গোপাল, এসো। তোমার হাতে ওই বিশাল থালাতে কি আছে? কি আর থাকতে পারে বলুন মহারাজ? মহারাজ কৃষ্ণচন্দ্র রায় আপনার জন্য কিছু উপহার পাঠিয়েছেন। সে কি? আচ্ছা, কৃষ্ণচন্দ্র রায় ওই জুতো মেরে কুরদান করতেও পারেন নাকি? মহারাজ, আমাদের মহারাজের কাছে আপনার সম্পর্কে কেউ গুজব ছড়িয়ে গেছে যে আপনি কৃষ্ণনগর আক্রমণ করার জন্য সৈন্য প্রস্তুত করছেন। মহারাজের কাছে জেনেছি লোকটির নাম গজপতি। সে কি? ওই নামে এক ব্যক্তি এসে তো আমার কাছে বলল যে কৃষ্ণনগর থেকে আসছে। আর আমাদের মহারাজের কাছে এসে সে বলেছে সে বর্ধমান থেকে আসছে। ব্যাপারটা বুঝেছেন মহারাজ? না না না, খুব ভুল হয়ে গেছে গোপাল, খুব ভুল হয়ে গেছে। এবার কি করা যায় বলো তো? মহারাজ, আপনিও উপহার পাঠিয়ে মহারাজের সঙ্গে বন্ধুত্ব করে নিন। একদম ঠিক বলেছেন মন্ত্রী মশাই। তার সাথে একটা পত্র লিখে দেব, আর মহারাজকে বলবে পত্রটি মনে মনে পড়তে, আর এই সব উপহার তুমি নিয়ে যাবে মন্ত্রী। যথাজ্ঞা মহারাজ। গোপাল, তুমি আজ বিশ্রাম নাও, কাল মন্ত্রীর সঙ্গে তুমি তোমার কৃষ্ণনগর ফিরে যাবে। আপনার জয় হোক। মহারাজ, গজপতিকে একটা বিশেষ উপহার দিতে হবে। আমার জন্য চিন্তা করতে হবে না, আমার চিন্তা করবে খাম্বাজ রাজ। যাক, আমাকে যে কাজ দেয়া হয়েছিল সেটা ঠিকভাবে করতে পেরেছি। আপনার শুভ হোক। গজপতি গোপালের আসনে বসবে, কি ঠিক আছে? 2 দিন পরে তোমার ওই সিংহাসনটাও থাকবে না। আপনার খুব কৃপা মহারাজ। মহারাজ, ওই বর্ধমান রাজার মন্ত্রী এবং গোপাল দুজনেই আপনার সাক্ষাৎ প্রার্থী। মানে ঠিক আছে, ওকে আসতে দাও। তারপর রাজাজ্ঞা পালন না করার জন্য গোপালকে কারাগারে নিক্ষেপ করবে। আপনার জয় হোক মহারাজ। তোমার এত সাহস যে তুমি আমার আদেশকে বুড়ো আঙুল দেখিয়ে ফিরে এলে? আমি তো আপনার আদেশ পালন করেছি মহারাজ, আমি তো চলে গেছি। আপনি বলেছিলেন এই রাজ্য ছেড়ে চলে যেতে, কিন্তু মহারাজ ফিরে আসতে তো বারণ করেননি। বলেছে গোপাল তো ফিরে এসেছে। মহারাজ, বর্ধমানের মহারাজ আপনাকে পত্র পাঠিয়েছেন। মহারাজ, আপনার উপহার আমরা গ্রহণ করেছি, এবার আমাদের উপহার আপনি গ্রহণ করুন। এই গজপতি আমাদের কাছে আপনার সম্পর্কে জানিয়েছিল যে আপনি আমাদের রাজ্য আক্রমণ করতে চান। সে কি গজপতি, তুমি আমার সম্পর্কেও বলেছ? কই, আমি তো এই ধরনের কোনো কথা বলেছি বলে মনে পড়ছে না। আমি তো জানি আপনি বলেননি। আপনি বলতে পারেন না, কারণ আপনি তো একটা কথাই বলেন, যুদ্ধ নয় শান্তি চাই। এবার তো নয় শুলে চড়বো, নয় কারাগারে ঢুকবো। আগে ভাগে ক্ষমা চেয়ে নি। মহারাজ, মহারাজ, এ খাম্বাজ রাজার কাজ, আমি নিমিত্ত মাত্র। নিমিত্ত হও আর যাই হোক, তুমি গুজব ছড়িয়েছিলে। মহারাজ, এই গুজব ছড়ানোর জন্য এই পাজি লোকটার শাস্তি হওয়া উচিত। এই গজপতিকে কারাগারে রেখে এসো। আর গোপাল কাকে কান নিয়ে গেল বলে কাকের পেছনে দৌড়ানোটা খুব ভুল হয়েছে। এবার আমি প্রমাণ করতে পেরেছি তো মহারাজ যে আমি বেঈমান নই। আমার দোষ ক্ষমা করো গোপাল, আমি জানি তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে নিজের দায়িত্বে উপহার কিনে বর্ধমান রাজার কাছে নিয়ে গেছো। এ আমার কর্তব্য মহারাজ, আজ আমি খুব খুশি। সাবস্ক্রাইব করে দিন ভাই,
আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।